হ্যালো ড্রামা পাগল ভাইয়া ও আপু, রোমাঞ্চে কাটাতে চান কিছুক্ষণ? তো আসুন পাগলি এক্সপ্লেনারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে যে ড্রামার মজা লুটতে যাচ্ছি এটি একটি চাইনিজ রোমান্টিক কমেডি ড্রামা। ড্রামার নাম অরেঞ্জ সোডা। তো চলুন এখন ড্রামার কিছু সিন দেখে নেওয়া যাক। pose 也行啊。学校每一年都会有篮球比赛，每个班。英子，放手！我没有妈妈。老子更喜欢你。ড্রামার শুরুতেই আমাদের এই ড্রামার কিছু রহস্যময় সিন দেখানো হয়, যেখানে আমরা দুইটা মৃত ব্যক্তির কবর দেখতে পাই। জুইউ নামের একটা মেয়ে ইয়ানচি নামের একটা ছেলেকে বলতেছে তুমি কবে তাকে ক্ষমা করবে। ইয়ানচি বলে যতক্ষণ না সে মারা যায়। জুইউ বলে সে নিজে তাদের কাছে ক্ষমা চাইতে গেছে, তবুও তুমি কেন তাকে ক্ষমা করতে পারছো না? আজ থেকে আমি আর কখনো তোমাকে দেখতে চাই না। এরপর সিন বর্তমানে আসে। জুইউ কেন জানি রেগে মেগে দৌড়ে ইয়ানচিকে খুঁজতে যাচ্ছে, আর সাইডের কিছু মানুষ বলতেছে ইয়ানচিকে খুঁজতে সে মাসে 8 বার এসেছে। এরপর জুইউ একটা গেম সেন্টারে ঢুকে দেখি ইয়ানচি এখানে আছে, মানে এই ছেলেটাই ইয়ানচি। জুইউ গিয়ে সোজা ইয়ানচির মুখে পানি ঢেলে দেয়। ইয়ানচি রেগে যাবে বলে তুমি কি ভেবেছো আমি তোমাকে মারতে পারবো না? জুইউ বলে আমার মায়ের দোকানটা কি তুমি ভেঙেছো? তার মানে এই কাহিনী। ইয়ানচি তখন তার বন্ধুর দিকে তাকালে বুঝতে পারে এটা এদেরই কাজ, কিন্তু ইয়ানচি রাগ করে বলে সে তার প্রাপ্যটা পেয়েছে। জুইউ বলে এসব করে তুমি খুব মজা পাচ্ছ তাই না? ইয়ানচি বলে খুব। এটা বলতেই লে এক ছক্কা, বাট এত জোরে মেরেছে যে রক্ত বের হয়েছে, তাই জুইউর একটু খারাপই লাগে। ইয়ানচির এক বন্ধু তখন জুইউকে মারার জন্য আসলে ইয়ানচি তাকে থামায় ও রাগ করে জুইউকে টেনে সেখান থেকে একটা গলিতে আনে। জুইউ শান্ত হয়ে বলে তুমি কি চাও? ইয়ানচি বলে আমি চাই তুমি আমার মতোই কষ্ট পাও। তখন একটা গাড়ির আওয়াজ শুনতেই ইয়ানচি আতঙ্কিত হয়ে যায়। গাড়ির ভিতর থেকে একটা হ্যান্ডসাম ছেলে সেই গলির ভিতর দিয়ে যায়। এরপর ইয়ানচিও সেখান থেকে চলে যায়। এখন প্রশ্ন, জুইউ আর ইয়ানচির মধ্যে সম্পর্ক কি? তাদের মধ্যে কি হয়েছে যার কারণে ইয়ানচি জুইউর মাকে সহ্য করতে পারে না? সমস্যা নেই, অস্থির হইন না, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন জাস্ট ওয়েট। এখন শুধু এটুকু জেনে রাখেন জুইউ আর ইয়ানচি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। তো পরের সিনে চ্যাংমিয়ং নামের একটা মেয়েকে দেখি সে তার বাড়িতে বসে টিভি দেখতেছে। এমন সময় ওই ছেলেটা সেই বাড়িতেই আসে। ও চ্যাংমিয়ংকে বলে পড়াশোনা বাদ দিয়ে টিভি দেখতেছিস? চ্যাংমিয়ং বলে আরে তুমি এভাবে সারপ্রাইজ দিয়ে তো কবে চলে যাচ্ছ? ছেলেটা বলে তোকে জ্বালাতে এবার আমি লম্বা সময় থাকবো আর এখানেই পড়াশোনা করব। চ্যাংমিয়ং তখন সুর পাল্টে বলে তুমি না থাকলে আমি তোমাকে খুব 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 মিস করি। আসলে এই ছেলেটা চ্যাংমিয়ং এর কাজিন হয়, আর এদের সম্পর্ক একদম টম এন্ড জেরির মতো। ছেলেটার নাম চ্যাংজুন। পরের দিন সকালে চ্যাংমিয়ং তার ভাইকে মানে চ্যাংজুনকে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যাচ্ছে। তারা সেখানে পৌঁছাতেই চ্যাংজুন দেখে কাল রাতের সেই জোড়া এখনো মিটমাট হয়নি। তাই চ্যাংজুন মিয়ংকে বলে মনে হচ্ছে তোর বেস্ট ফ্রেন্ড এখন সুবিধাজনক অবস্থায় নেই। এদিকে ইয়ানচির বন্ধু এসে ইয়ানচিকে বলে দোকান ঠিক করে দিয়েছি। ইয়ানচি বলে ওকে চল। এই বলে ইয়ানচি চলে যায়। ইয়ানচিকে যেতে দেখে চ্যাংমিয়ং ডাকতে থাকে, বাট ইয়ানচি ওইভাবে পাত্তা দেয় না। যাই হোক, চ্যাংমিয়ং তার ভাইকে জুইউর সঙ্গে পরিচয় করিয়ে দেয় ও বলে এটা আমার কাজিন। কাজিনের কথা শুনতেই ইয়ানচি কেন জানি চমকে উঠে ও পিছন ঘুরে তাকায়। এই ব্যাপারটা মনে রাখবেন কেমন? এদিকে জুইউকে দেখেই চ্যাংজুন ক্রাশ খেয়ে যায়। জুইউ তার পরিচয় দিয়ে বলে আমার নাম জুইউ। তো এরপর জুইউ এদেরকে বাড়িতে নিয়ে যায়। জুইয়ের বাড়িতে তার মা ও দাদি থাকে। জুইয়ের বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা জুইয়ের দাদি, সেও অনেকদিন ধরে অসুস্থ, কিন্তু তারপরেও সে নিজের কর্ম ছাড়েনি। এভাবেই সে ব্রেসলেট তৈরি করতেছে। কিন্তু এই একই ধরনের ব্রেসলেট দেখি চ্যাংজুনের হাতেও রয়েছে। সেম ব্রেসলেট তার হাতেও কেন সেও জানে না। একটু পর জুইয়ের মা সেদিক দিয়ে যাচ্ছে। মিয়ং কথা বলতে ধরে, বাট আন্টি পাত্তা না দিয়ে চলে যায়। আসলে ব্যাপারটা এমন না, জুইয়ের বাবা মারা যাওয়ার পর থেকে জুইয়ের মাও পাগল প্রায় হয়ে গেছে। তার ইফেক্টেই সে এমনটা করলো। তো একটু পর জুইউ আর চ্যাংজুন তাদের বাড়ির পিছনে লোকাট ফল পাড়তে আসে। ফলগুলো কি সুন্দর পেকে কমলার মতো হলুদ হয়ে আছে। চ্যাংজুন কোনো দেরি না করেই গাছের উপরে উঠে যায়। এটা দেখে জুইউ তো অবাক। চ্যাংজুন বলে তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো, নড়াচড়া করবে না, আমি লোকাটগুলো পেরে পেরে দিচ্ছি, তুমি ধরো ঠিক আছে? জুইউ বলে ঠিক আছে। এরপর একে একে লোকাটগুলো ঝুড়িতে জমা হতে থাকে। হঠাৎ চ্যাংজুনের পা পিছলে যায় ও সে সোজা জুইউর উপরে গিয়ে পড়ে। তারপর যা হওয়ার তাই। চ্যাংজুনের টি শার্টে জুইউর লিপস্টিকের দাগ লেগে যায়। জুইউ তাড়াতাড়ি করে উঠে বলে ইরে বাবা তোমার টি শার্টটা ময়লা হয়ে গেল, তাও আমি ধুয়ে পরিষ্কার করে দিব। চ্যাংজুন তখন খুলতে ধরলে জুইউ লজ্জা পেয়ে যায় ও বলে
আরে না এখন না। চ্যাংজুন বুঝতে পেরে থেমে যাই বলে সমস্যা নেই, বাসায় গিয়ে আমি নিজেই ধুয়ে নেব। এমন সময় মিয়ং বাসায় যাওয়ার জন্য ডাক দিলে চ্যাংজুন চলে যায়। বাসায় গিয়ে চ্যাংজুন শুধু টি শার্টের ওই লিপস্টিকের দিকেই চেয়ে আছে, মনে হচ্ছে সে আর এই টি শার্টটা কখনো ধুবে না। মিয়ং বলে ভাই তুমি দেখি সিনেমা দেখছো না, কার ভাবনায় ডুবে গেলে? হ্যাঁ আমরা তো বুঝতে পারছি সে কার ভাবনায় ডুবে আছে। সিন চলে আসে ঝুইয়ের দোকানে। সকালে স্কুল আর সন্ধ্যায় কাজ, কোনো বিশ্রাম নেই, এটাই তার জীবন। তো কি করে যেন ঝুইয়ের হাত কেটে গেছে। এমন সময় চ্যাংজুনও দোকানে কিছু নেওয়ার বাহানায় ঝুইকে দেখতে এসেছে। চ্যাংজুন বলে আচ্ছা একটা ব্যান্ডেজ দাও তো। জুইউ বের করে দিলে চ্যাংজুন বলে তোমার হাত দাও। জুইউ বাম হাত দিলে চ্যাংজুন বলে এটা না ডান হাত দাও। চ্যাংজুন এবার জুইউর কাটা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে দিলে জুইউ খুশি হয়েও চ্যাংজুনকে একটা অরেঞ্জ সোডার বোতল দেয়। আর এই ড্রামার নামও তো এটাই। চ্যাংজুন তখন অরেঞ্জ সোডা পান করতে থাকে আর জুইউ অপলক দৃষ্টিতে সেটা দেখতে থাকে। মনে হচ্ছে দুজনের প্রেম শুরু হয়ে গেছে। সকালে স্কুলে যাওয়ার সময় হয়েছে। কেউ পায়ে হেঁটে কেউ সাইকেলে করেও স্কুলে পৌঁছাচ্ছে। আজ চ্যাংজুনের এই স্কুলে প্রথম দিন। জুইউ স্কুলে পৌঁছে গেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ইয়ানচিও এদের সহপাঠী। তো মিয়ং যেতে যেতে তার ভাইকে সাবধান করে বলতেছে ভাই তুমি ওয়াং স্যারের থেকে দূরে থেকো, একদম ঠারকি শালা, বেসিনের মতো মাথা। এদিকে দেখি ওয়াং স্যার এসব শুনে ফেলেছে। মিয়ং অনেক কষ্টে আবল তাবল বুঝিয়ে কেটে পড়ে। এরপর লুই ইয়াং আসে। টিচার বলে এই থাম, তুই উচ্চ মাধ্যমিকের ছাত্র হয়েও দেরি করেছিস কেন? পড়াশোনা বাদ দিয়ে বাড়িতে বসে বসে খাতিস, ভালো হইতো না? লুইয়াং মনে মনে বলে যদি পারতাম অনেক আগে করতাম। স্যার একটু শুনতে পেয়ে লাথি মারে বলে কি বলছিস? বস। লিয়ান বসে পড়ে। স্যার বলে নে এবার হাসির মতো করে হেঁটে ভিতরে যা। লিয়ান বাধ্য হয়ে সেটাই করে। সিন চলে আসে কিছুক্ষণ পর ক্লাসে। জিয়াং স্যার চ্যাংজুনকে নিয়ে ক্লাসে আসে ও সবার সঙ্গে চ্যাংজুনের পরিচয় করিয়ে দেয়। চ্যাংজুন আর ঝুইউ একই ক্লাসে, তাই ঝুইউকে অনেক খুশি খুশি দেখাচ্ছে। তো এরপর স্যার বলে তোমাকে কোথায় বসতে দেই কোথায় দেই। চ্যাংজুন কি যেন ভেবে দুম করে বলে স্যার আমি ইয়ানচির পাশে বসতে চাই। ঝুইউ তো অবাক। আসলে ইয়ানচি পড়াশোনায় ফার্স্ট, বাট তার পাশে কেউ বসতে চায় না, কারণ ইয়ানচি গুন্ডা গুন্ডা স্বভাবের, কাউকে পাত্তা দেয় না। চ্যাংজুন বলে আমি দেখলাম ইয়ানচি আগের ক্লাসে ফার্স্ট হয়েছে, তাই আমি যদি তার পাশে বসিও আমরা একে অপরকে পড়াশোনায় হেল্প করি তো আমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবো। স্যার বলে ইয়ানচি তোমার কি কোনো আপত্তি আছে? ইয়ানচি বলে না স্যার। স্যার বলে ওকে তাহলে সেটাই হলো। সিন চলে আসে বাস্কেটবল প্লেগ্রাউন্ডে। খেলোয়াড়রা সবাই খেলতেছে আর লুই ইয়াং ক্যামেরা দিয়ে তাদের ভিডিও করতেছে। একজন এসে বলে ভাই শুধু মাথা তুললে হবে না, পা পর্যন্ত তোলো। লুই ইয়াং বলে কথা তো সত্য, বাট আমি ভয় পাচ্ছি, তোমাকে দেখলে দর্শক মনে করবে এটা মেয়েদের দল। সেটি বলে এভাবে মজা নিও না ভাই। তখনই সেখানে ইয়ানচি আসলে লুই ইয়াং তার ভিডিও করতে করতে বলে এ হচ্ছে আমাদের সেরা খেলোয়াড় ইয়ানচি, বাস্কেটবল রাজা। লুই ইয়াং বলে ইয়ানচি কিছু একটা বল, কিন্তু ইয়ানচি এভাবে পাত্তা নিয়ে দিয়ে চলে যেতে ধরতেই নতুন ছেলের সাথে ঝুইউকে দেখে থেমে যায়। এদিকে ঝুইউ বলে আচ্ছা তুমি কি বাস্কেটবল খেলো? জুন বলে মাঝে মাঝে। ঝুইউ বলে প্রতি বছর আমাদের স্কুলে বাস্কেটবল প্রতিযোগিতা হয়, তুমি চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারবে। জুন বলে তুমি কি চাও আমি অংশগ্রহণ করি? তখনই দুম করে বাস্কেটবল তাদের দিকে আসলে জুন সেটা খপ করে ধরে নেয়, কিন্তু ঝুইউ দৌড়াতে গেলে তার গায়ে পানি ঢেলে পড়ে। এদিকে চ্যাংজুন বলটা ছুঁড়ে মারলে সোজা ঝুড়িতে গিয়ে পড়ে। এটা দেখে সবাই তো অবাক। লুইয়াং বলে হে উপরওয়ালা, এটা বিশ্বাস করা কঠিন। ইয়ানচি মনে হচ্ছে তোর বাস্কেটবলের প্রতিদ্বন্দ্বী এসেছে, তার মানে এবার সেরা দুই খেলোয়াড়ের লড়াই হবে, দেখি খেলা। তখনই বাস্কেটবল সোজা লিওয়ানের মাথা বরাবর আসতেই ইয়ানচি খপ করে ধরে নেয়। এরপর ইয়ানচি সেই একটা অ্যাটিটিউডে চ্যাংজুনের দিকে তাকায়। চ্যাংজুন হঠাৎ পিছনে ঘুরে ঝুইউয়ের এই অবস্থা দেখে দৌড়ে গিয়ে তার শার্টটা খুলে ঝুইউকে ঢেকে দেয়। তখনই কাশিন নামের একটা দুষ্টু ছেলে খ্যাট করে ঝুইউয়ের এই অবস্থাতেই কয়েকটা ফটো তুলে দৌড়ে পালিয়ে যায়। তার মানে সামনে অবশ্যই কোনো গোলমাল হতে যাচ্ছে। পরের সিনে আমরা ইয়ানচিকে জিয়াং স্যারের অফিসে দেখি। আসলে ইয়ানচি শেষ পরীক্ষায় অংশগ্রহণ করেনি, তাই টিচার তাকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য বোঝাচ্ছেন। এখানে আমরা জানতে পারি যে ইয়ানচি আগে একজন ভালো ছাত্র ছিল, কিন্তু এখন গোল্লায় যাওয়ার মতো অবস্থা। এখন পড়াশোনার প্রতি তার আগ্রহ নেই। হয়তো এর পিছনে কোনো কারণ আছে যা আমরা সামনে গেলে জানতে পারবো। তো এরপর ইয়ানচি চলে গেলে আরেকটা ম্যাডাম জিয়াং স্যারকে বলে যার বাড়িতে সমস্যা হয়েছিল এটা সেই ছাত্র না? স্যার বলে এরপর স্কুল ছুটি হলে চ্যাংজুন আর তার বোন চ্যাংমিয়ং বাসায় ফিরতেছে। এমন সময় চ্যাংজুনের ফোনে একটি নোটিফিকেশন আসে। চ্যাংজুন মোবাইলটা বের করে দেখতেই থমকে যায়। মানে যে ভয়ের আশঙ্কা ছিল সেটাই হলো। কাশিন লুকিয়ে ঝুইউয়ের ফটো তুলেছিল না, সেই ফটোগুলো সে গ্রুপে পোস্ট করে দিয়েছে। এটা দেখার সঙ্গে সঙ্গে চ্যাংজুন ঝুইয়ের দিকে দৌড়ে যায়। চ্যাংজুন কেন আবার স্কুলের দিকে ফিরে যাচ্ছে চ্যাংমিয়ং সেটা বুঝতে না পেরে ডাকতে থাকে। তখনই তার ফোনেও নোটিফিকেশন আসতেই সেও এবার বুঝতে পারে ও পিছে দৌড় দেয়। অন্যদিকে আমরা দেখি ইয়ানচিও এটা দেখেছে ও ঝুইউয়ের জন্য উদ্বিগ্ন হয়ে সেও ঝুইউকে খুঁজতে বের হয়েছে। দুই ছেলে তো উদ্বিগ্ন, কিন্তু মেয়ের কোনো চিন্তা নেই, কারণ সে
সে জানেই না যে তার ছবি এভাবে ভাইরাল হয়ে গেছে। তাই সে বরাবরের মতো তার MP3 প্লেয়ারে গান শুনতেছে আর বাসায় যাচ্ছে। চ্যাংজুন দৌড়ে এসে আগে ঝুইউর MP3 প্লেয়ারটা ঝটকা দিয়ে ফেলে দেয়, যেন এই ফটোর ব্যাপারটা ঝুইউ না জানে। এরপর সঙ্গে সঙ্গে সেটা তুলে দিয়ে সরি বলে। ঝুইউ তো কিছুই বুঝতে পারছে না। ইয়ানচিও চলে আসে। ঝুইউ অবাক হয়ে বলে, কি হয়েছে, তোমরা দুজন এখানে কিছু বলবে? চ্যাংজুন বলে, না না কিছু না, আমি তো ইয়ানচির সাথে আসন্ন পরীক্ষার ব্যাপারে আলোচনা করতে চেয়েছিলাম, আমি তাকে খুঁজছিলাম, অবশেষে পেয়ে গেলাম। ঝুইউ বলে, ওকে তাহলে এখন আমি যাচ্ছি। এই বলে ঝুইউ চলে যায়। যাক, ঝুইউ এ সম্পর্কে কিছুই বুঝতে পারেনি দেখে এরা স্বস্তি পায়। এখন কাশিনকে সাইজ করার পালা। দুইজন সেই লেভেলের খেপে গিয়ে এবার কাশিনকে খুঁজতে যায়। কাশিনের হাড়গোড় মনে হয় এরা আজ গুঁড়ো করে ফেলবে। একটুর মধ্যে এরা কাশিনকে দেখতেই লে বেটা, দুজনেই ধ্যামাধ্যাম পেটানো স্টার্ট। এরপর ফেসে কয়েকটা ঘুষি মেরে হাত থেকে ফোনটা কেড়ে নিতেই চ্যাংমিয়ং ও লুইয়াং এসে এদেরকে থামিয়ে দেয় যেন রক্তারক্তি না হয়ে যায়। চ্যাংজুন কাশিনকে বলে, এই মুহূর্তে সব ডিলিট কর, না হলে জেলে যাওয়ার জন্য তৈরি হয়ে যা। এই ফোনটা আমি এখন পুলিশকে দিয়ে দেব। অনেক মার খাওয়ার পরেও এই বদমাশ কিছুতেই শুধরায় না। আবার এদের এসব শুনতেও রাজি নয়, তাই দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায়। মানে দুজনে আবার ক্যালোরি স্টার্ট করে। এদের গোলমাল শুনে সেখানে বেসিন মাথা ওয়াং স্যার আসে ও পানিশমেন্ট দেওয়ার জন্য সবকটাকে অফিসে নিয়ে যায়। সিন এখানেই কাট হয়ে সিন চলে আসে রাতে। আজ ঝুইউয়ের দাদির জন্মদিন, কেক কাটার সময় হয়েছে, তাই দাদি মোমবাতি ফু দিয়ে নেভায় আর ঝুইউয়ের মা দাদির কেকটা কেটে হেল্প করে। ঝুইউয়ের তো বাবা নেই, তাদের পরিবারের সদস্যই মাত্র এই 3 জন। জুইয়ের দাদি বলে, বেটা তুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তো আমাদের ছেড়ে চলে যাবি, তোর বাবাও আমাদের ছেড়ে চলে গেল, তুইও চলে গেলে তো আমরা আরো একা হয়ে যাব। এটা শুনতেই ঝুইয়ের মায়ের মাথা নষ্ট হয়ে যায় ও সে রেগে দাদির হাত চেপে ধরে ভয়ঙ্কর ভাবে বলে, আর কেউ আমাকে ছেড়ে যাবে না, আমি আর কাউকে যেতে দিব না। জুইও বলে, মা দাদির ব্যথা লাগতেছে, ছেড়ে দাও, আর আমি কোথাও যাব না। তখন গিয়ে তার মা হাত ছেড়ে দেয়। ঘরে এসে জুইও তার মায়ের এই অসুস্থতা নিয়ে টেনশন করতেছে ও তার বাবাকে খুব মিস করতেছে। এরপর সকাল হয়ে যায়, সব ছাত্রছাত্রী স্কুলে পৌঁছে গেছে। জুইও ক্লাসে আছে, বাট চ্যাংজুন ও ইয়ানচি নেই, তারা বাহিরে দাঁড়িয়ে আছে, মানে তাদের শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু কেন, এটা জানার জন্য জুইও একটা পেপার পাস করে চ্যাংমিয়ংকে জিজ্ঞেস করে ওরা কি করেছে, কিন্তু চ্যাংমিয়ং বলে, আমি জানি না, হয়তো ওরা জিয়াং স্যারের সাথে কোনো বেয়াদবি করেছে। জুইও আবার জিজ্ঞেস করে ওরা দুপুর পর্যন্ত কি বাহিরে দাঁড়িয়েই থাকবে? চ্যাংমিয়ং উত্তর দেয়, কেন রে, তোর কি খারাপ লাগতেছে? একেই বলে বান্ধবী। জুইওর মনটা চাচ্ছে চ্যাংমিয়ংকে ইচ্ছে মতো খেলাতে, বাট ছাড় ক্লাসে আছে, তাই আর হয় না। আসলে এরা কাশিনকে মেরেছিল না, এটা সেটারই শাস্তি দিয়েছে স্যার। দিন চলে আসে বাস্কেটবল প্লেগ্রাউন্ডে। এদের খেলা দেখে মনে হচ্ছে বাস্কেটবলে এদের বিন্দু মাত্র আগ্রহ নেই। তারা কেউ চ্যাংমিয়ং এর কথা শুনছে না এবং ভালোভাবে খেলছেও না। সবাই ক্লাসে ফিরে আসলে জিয়াং স্যার তাদের উপর খুব রেগে যায় এবং সবাইকে বকা দেয়। এরপর খেলার উৎসাহ করতে বলে, যদি তোমরা কেউ ভালো খেলোয়াড় হয়ে দেখাতে পারো তো আমি তাকে একটি নতুন মডেলের ভিডিও প্লেয়ার দিব। এটা শুনে চ্যাংজুন কি যেন ভেবে স্যারকে বলে, স্যার আমি ট্রাই করব। এরপর স্কুল ছুটির সময় চ্যাংজুন ও ইয়ানচিকে একসঙ্গে দেখি। যেতে যেতে চ্যাংজুন বলে, যদি জানতাম যে দাঁড়িয়ে থাকে এত সহজ তাহলে শালাকে আরো কটা ঘুষি মারতাম। ইয়ানচি বলে, আমার সাথে এসব বকবক কেন করছো? ইয়ানচির হঠাৎ এমন মুড পাল্টে যাওয়া দেখে চ্যাংজুন বলে, তোমার সমস্যা কি, এত দ্রুত কিভাবে বদলে যাও? দুজনেই তখন রেগে যাই ও ভয়ঙ্কর ভাবে একে অপরের দিকে তাকায়। পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। তখনই আবার সেখানে লুইয়াং আসে। যাক ভালোই হলো, তাছাড়া পরিস্থিতি খারাপ হতে পারতো। তো লুইয়াং দুজনকে বলে, চল আজকে রাতে আমরা একসাথে সিনেমা দেখি। তখনই সেখানে চ্যাংমিয়ং এসে বলে, এই তোমরা আমাকে ছাড়া কি প্ল্যান করছো? লুইয়াং বলে, সিনেমা দেখার। চ্যাংমিয়ং বলে, নো আমরাও যাব। এই বলে সে জুইউকে বলে, চল আমরাও যাব। কেয়ার করার সিন চলে আসে রাতে। সবাই একসাথে সিনেমা দেখতেছে। জুইয়ের মা বাজার করে ফেরার সময় তাদেরকে দেখে সেখানে আসে। জুইয়ের মাকে দেখতেই কেন জানি ইয়ানচির মুড অফ হয়ে যায়। মনে হচ্ছে সে ঝুইউয়ের মাকে একদম সহ্য করতে পারে না। ঝুইউ ইয়ানচির দিকে দেখতে দেখতে ভয়ে তার মাকে বাড়ি যেতে বলে, কিন্তু তার মা শুনছে না। তার মা ইয়ানচিকে দেখে বলে, বাবু এটা তোমার অনেক পছন্দের, তাই তুমি এটা নিয়ে নাও। ইয়ানচি এবার প্রচন্ড রেগে যায় ও বয়ামটা নিয়েই ফেলে দেয়। এরপর ইয়ানচি রাগ করে সেখান থেকে যেতে শুরু করে। জুইয়ের মা তখন পিছন থেকে কাঁদতে কাঁদতে চিল্লিয়ে ইয়ানচিকে বলতে থাকে, ইয়ানচি তুমি কি করলে আমাকে ক্ষমা করবে? কিন্তু ইয়ানচি মাফ করতে রাজি নয়। নিশ্চয়ই আপনার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে ঝুইউয়ের মা কিসের জন্য ইয়ানচির কাছে ক্ষমা চাইতেছে, আর ইয়ানচি কেনই বা ঝুইউয়ের মাকে এত ঘৃণা করে, সে আসলে কি করেছে? সমস্যা নেই, এই সকল প্রশ্নের উত্তর সামনে গেলেই জানতে পারবেন। তো হই হুল্লোড় দেখে ইয়ানচির বন্ধু ফাংশু সেখানে আসে ও ঝুইউয়ের মাকে রেগে মেগে বলে, তুমি ক্ষমা পাওয়ার যোগ্যই নও। চ্যাংমিয়ং বলে, ওই লেমন সোডা তুই এখানে কোথা থেকে এসে পড়লি, যা গিয়ে নিজের কাজ কর। ফাংশু বলে, ইয়ানচির বাবা আমাকে তাদের ছেলে হিসেবে মনে করতেন, তাই আমি আমার ভাইকে একা ছেড়ে দিতে পারি না। বুড়ি তোর সৌভাগ্য যে ইয়ানচি রেগে যায়নি, ও চুপ আছে ঠিকই, কিন্তু আমি চুপ করে থাকবো না। ফাংশুর এই কথাগুলোর পর ঝুইয়ের মায়ের শরীর খারাপ হতে থাকে ও সে পাগলের মতো আচরণ করতে থাকে। তারপরেও ইয়ানচি ফাংশুকে বলে, চল এখান থেকে। কিন্তু এখনো পরিষ্কার নয় যে ঝুইয়ের মা এমন কি করেছিলেন যার কারণে ইয়ানচি
ইয়ানচি এত রেগে আছে। এই রহস্যটা কবে ফাঁস হবে সেটাই এখন দেখার বিষয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ইয়ানচি বাইক চালিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ জুইউ ইয়ানচির সামনে এসে দাঁড়িয়ে এবং তাকে থামায়। জুইউ ইয়ানচিকে বলে, তুমি এই বিপজ্জনক কাজ ছেড়ে দিতে পারো না? ইয়ানচি উত্তর দেয়, তোমার আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই, ফিরে যাও। কিন্তু জুইউ এত সহজে হাল ছাড়ার মেয়ে নয়, সে তার বাইক বন্ধ করে দেয়। ঠিক তখনই আরেক মেয়ের এন্ট্রি হয়, এর নাম ইয়ানজি। এই চিকনি চামেলি আবার ইয়ানচিকে পছন্দ করে। ইয়ানজি জুইউকে বলে, আয় একটা ম্যাচ হোক, তুই যদি জিতিস তাহলে যা বলবি তাই হবে। জয়ু বলে ওকে। এই বলেই বাইক চালু করতেই যাচ্ছিল, তখনই চ্যাংজুন সেখানে এসে জয়ুকে থামায়। দৃশ্যটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে, মানে ইয়ানচি আর চ্যাংজুন আবার একে অপরের মুখোমুখি হয়ে গেছে। চ্যাংজুন বলে, বেহায়াত, তোমরা সবাই মিলে একটা মেয়েকে ভয় দেখাচ্ছ, সাহস থাকলে আমার সাথে লড়ো। ইয়ানজি বলে, ও ভালো, ধনী ছেলে, তুমি রাজকন্যাকে বাঁচাতে এসেছো, কিন্তু তুমি আমাকে কেন চ্যালেঞ্জ দিচ্ছ? আমি কি মেয়ে নই? চ্যাংজুং জবাব দেয়, তোমাকে কে চ্যালেঞ্জ দিচ্ছে? আমি তো ইয়ানচির সাথে রেস করতে চাই। এটা শুনে আশেপাশের সব খারাপ ছেলেরা হেসে ওঠে, কারণ রেসিং কিং ইয়ানচিকে হারানো অসম্ভব। কিন্তু এদিকে চ্যাংজুনও পিছু হটতে রাজি নয়। পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। ভাগ্য ভালো যে পুলিশ এসে পড়ে, না হলে আজ বড় কোনো বিপদ ঘটে যেতে পারত। ইয়ানচি যাওয়ার আগে চ্যাংজুনের দিকে তাকায়, তাদের শত্রুতা আরো বাড়ছে। আজ না হোক কাল তাদের সংঘর্ষ নিশ্চিত। সেই রাতেই ইয়ানজি চ্যাংজুনের সাথে দেখা করতে আসে এবং জানায় যে ইয়ানচি তার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। ঠিক 5 দিন পর তুমি ওয়েস্ট স্ট্রিটের পাশের গলিতে চলে আসো। চ্যাংজুন জিজ্ঞেস করে, যদি আমি জিতি তাহলে কি হবে? ইয়ানজি জবাব দেয়, জেতা তো দূরের কথা, তুমি যদি সেখান থেকে বেঁচে ফিরে আসতে পারো সেটাই অনেক হবে। চ্যাংজুন উত্তর দেয়, ওটা আমি দেখব। চ্যাংজুন আরো বলে, যদি আমি জিতি তবে তোমরা আর কখনো জুইউকে বিরক্ত করবে না, ডিল পাক্কা? ইয়ানজি উত্তর দেয়, হ্যাঁ ঠিক আছে, আর যদি হারো তবে এই শহরে আর মুখ দেখিও না। পরের দিন থেকেই দেখি প্রতিযোগিতার জন্য চ্যাংজুন বাইক চালানোর প্র্যাকটিস করতেছে, কিন্তু সে বাইক স্টার্টই দিতে পারছে না। চ্যাংমিয়ং বলে, আচ্ছা ভাই, তুমি বাইক চালানো শিখতেছো কেন? চ্যাংজুন বলে, কেন আবার চালানোর জন্য? চ্যাংমিয়ং বলে, না আমার তো অন্য কিছু মনে হচ্ছে, তুমি মনে হয় কারো প্রেমে পড়েছো তাই না? চ্যাংজুন হাসি দিয়ে যেতে শুরু করে। চ্যাংমিয়ং বলে, ভাই সেই মেয়েটা কে বলো না? চ্যাংজুন আর কোনো কিছু না বলে চলে যায়। তো এভাবেই 5 দিন কেটে যায়। সিন চলে আসে প্রতিযোগিতার মাঠে। পাড়া প্রতিবেশীর সব ছেলে আর গুন্ডারা জড়ো হয়েছে। কয়েকজন খারাপ ছেলেও রেসিং এর মজা দেখতে এবং বাজি ধরতে এসেছে। রেস শুরু হওয়ার অপেক্ষায় আছে সবাই। ইয়ানচি জিতবে নাকি চ্যাংজুন, তার ফল কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। চ্যাংজুনও সেখানে পৌঁছায়। ফাংশু তাকে বলে, তুমি তো বহিরাগত, তাই তুমিই বেছে নাও, এখানেই রেস করবে নাকি অন্য কোথাও? সে জবাব দেয়, এখানেই মীমাংসা করে দিই, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। ইয়ানচি বলে, ওকে, আমরা একে অপরের মুখোমুখি থাকবো, যে ট্র্যাক ছেড়ে যাবে সে হারবে। চ্যাংমিয়ং সন্দেহের বসে চ্যাংজুনের পিছু আসেও তাদের কথোপকথন সব শুনে ফেলে। চ্যাংমিয়ং বলে, ঝুইউকে এখানে আনতেই হবে, না হলে এদের জীবন বিপদে পড়তে পারে। কিন্তু ঝুইউ তো ফোন তুলছে না, তার বাড়ি এখান থেকে অনেক দূরে, এখন কি করবে? রেস শুরু হওয়ার সময়ও হয়ে গেছে। একদিকে গুন্ডা টাইপের ইয়ানচি আর আরেকদিকে বড়লোক ছেলে চ্যাংজুন, দুজনেই একে অপরের মুখোমুখি। যে ভয় পাবে সে হারবে। শেষমেশ রেসিংও শুরু হয়েছে। দুজনে দ্রুত গতিতে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে কেউ থামবে না। ঠিক যখন তারা একে অপরকে আঘাত করতে যাচ্ছিল, ঠিক তখনই ঝুইউ এসে পৌঁছায় ও ঠিক তাদের মাঝখানে দাঁড়িয়ে পড়ে, আর দুজনেই তখন থেমে যায়। ঝুইউ তো ভয়ে চোখ বন্ধ করে আছে। ইয়ানচি রেগে মেগে গাড়ি থেকে নেমে ঝুইউ এর উপরে রেগে যায়। ঝুইউ উল্টো রেগে গিয়ে বলে, তুমি কি নিজের জীবন শেষ করতে চাও? ইয়ানচি ঝুইউকে ঝটকা মেরে বলে, হ্যাঁ সরে যাও এখান থেকে। এটা দেখে চ্যাংজুন বলে, ওই ওকে ধাক্কা দিও না, তুমি এখনো রেস জিতোনি, বোঝা গেছে? আরে না, দুইজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়লো। পরিস্থিতি আবার উত্তেজনাপূর্ণ হয়ে উঠলো। জয়ীও তাদের থামাতে পারছে না। ভাগ্য ভালো যে পাড়ার লোকেরা সঠিক সময়ে, মানে তখনই এসে উপস্থিত হয়। আসলে চ্যাংমিয়ং তাদেরকে নিয়ে এসেছে। তাদেরকে দেখে ইয়ানচি সহ সবাই সেখান থেকে চলে যায়। জয়ীও চ্যাংজুনের হাত ধরে তাকে তার সাথে নিয়ে দৌড়ে যেতে থাকে। এটা দেখে চ্যাংজুন তো পুরো অবাক। সে মনে মনে বলতেছে, তুমি যদি এভাবে আমার হাত ধরো তো এমন পরিস্থিতি আমি বারবার করব। তো দুজনেই একটা নির্জন গলিতে গিয়ে লুকিয়ে পড়ে। চারপাশে এক ধরনের রোমান্টিক পরিবেশ তৈরি হয়েছে। দুজন শুধু একে অপরকে দেখছে, কিন্তু কিছু বলছে না। প্রথম প্রেম তো হতে দাও। ঠিক সেই রাতেই একটা খারাপ ছেলে ইয়ানচির সামনে আসেও তার সঙ্গে ফাইজলামি শুরু করে। একটু পর দেখা যায় তারা কয়েকজন আসলে ইয়ানচিকে মারার জন্য এসেছে, কিন্তু ইয়ানচি তাদের সঙ্গে পাল্টা লড়াই করে, বাট তারপরেও সে আহত হয়। তো সকালে সবাই ক্লাসে চলে আসে, কিন্তু ইয়ানচি আসেনি। চ্যাংজুন খেয়াল করে যে জয়ু ইয়ানচির জন্য চিন্তিত হয়ে আছে। সিন ইয়ানচির বাসায় আসলে দেখি, হ্যাঁ, কালকের রাতের মারামারিতেই ইয়ানচি আহত হয়েছে। ইয়ানচির সামনে আমরা একটা ফ্যামিলি ফটো দেখতে পাই, মানে ফটোর এই দুইজন ইয়ানচির বাবা মা। একটা অ্যাক্সিডেন্টে তারা মারা গেছেন। এই ফটোটা দেখতেই ইয়ানচির সেদিনের ঘটনাটা মনে পড়ে আর সিন ফ্ল্যাশব্যাকে যায়। ইয়ানচির বাবা মাও ইয়ানচি আজকে একটা ফ্যামিলি ফটো উঠাবে, তাই তারা রেডি হচ্ছে। এমন সময় ছোট্ট ঝয়ু ইয়ানচির জন্য খাবার নিয়ে আসে যে তারা দুজন সেগুলো ভাগ করে খাবে। ইয়ানচির মা বলে, মিষ্টি মেয়ে, আমরা এখন একটা ফ্যামিলি ফটো তুলবো, তাই তুমি একটু ওখানে গিয়ে বসো, ঠিক আছে?
জুইউ তখন সেখানে গিয়ে বসে আর ক্যামেরাম্যান খ্যাট করে এদের ফটোটা তুলে দেয়। সিন আবার বর্তমানে আসে। ফটোটা দেখে ইয়ানচি সবাইকে খুব মিস করে। সিন বাহিরে আসলে দেখি ইয়ানচির আহত হওয়ার খবর শুনে ইয়ানজি এসেছে। ইয়ানচি দরজা খুলে ইয়ানজি বলে, লেমন বই বলল তুমি আহত হয়েছো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, আর তুমি এখন ঠিক আছো তো? ইয়ানচি কোনো উত্তর না দিয়ে বরং ইয়ানজিকে চলে যেতে বলে। ইয়ানজি তখন তাকে হুমকি দিয়ে বলে, যদি তুমি আমার কথা না শোনো তবে আমি গিয়ে জয়ুকে বিরক্ত করব। এই হুমকি শুনে ইয়ানচি নরম হয়ে যায়। বড়ই অদ্ভুত ছেলে। জয়ুকে সে ঘৃণা করে কিন্তু তার চিন্তাও করে। ইয়ানজি তাকে জিজ্ঞেস করে, তুমি আর কতদিন সেই মেয়েকে রক্ষা করে যাবে? ইয়ানজি জবাব দেয়, হয়ে গেল তো, এবার এখান থেকে যাও। তার চলে যাওয়ার কিছুক্ষণ পরই জয়ু পেপার দেওয়ার অজুহাতে ইয়ানচিকে দেখতে আসে যে সে ঠিক আছে কিনা। ইয়ানচি দরজা খোলে। জয়ু তাকে জিজ্ঞেস করে, তুমি আবার মারামারি করেছো? এটা বলতে ইয়ানচি ধ্যান করে দরজা বন্ধ করে দেয়। কি আর করার, তাই জয়ু ফিরে যাচ্ছে। এমন সময় ইয়ানজি তার সামনে পড়েও বলে, তুমি কি এটা জানতে চাও যে ইয়ানজি কেন আহত হয়েছে? তাহলে চলো আজ একজনের সাথে তোমাকে দেখা করাই। জুইউ এই ডেঞ্জারাস মেয়ের সঙ্গে যেতে একটু ভয় পেলে ইয়ানজি বলে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? তোমাকে বিক্রি করলে আমার কোনো লাভ হবে না, তাছাড়া আমি চাই না ইয়ানজি আমাকে অপছন্দ করুক। জুইউ তার কথা শুনে এবার বাইকে উঠে পড়ে। সেখানে পৌঁছে ইয়ানজি বলে, আমি তোমার এই অবলা মুখটাকে একদম সহ্য করতে পারি না। জুইউ জবাবে বলে, আমিও তোমাকে পছন্দ করি না। ইয়ানজি বলে, তুমি তো ইয়ানজির ভালো চাও তাই না? তো যাও, ভিতরে ওয়াংজুন আছে, তার সাথে দেখা করে সমাধান করো। ওয়াংজুনের কথা শুনতেই জয়ু ভয় পেয়ে যায়, কারণ ওয়াংজুন হচ্ছে অনেক বড় একটা গুন্ডা। তখনই সেখানে ইয়ানচি আসে ও ইয়ানজিকে বলে, তুমি জয়ুকে এখানে কেন এনেছো? ইয়ানজি বলে, কারণ সেই এসবের জন্য দায়ী, তাই তাকেই এসব সমাধান করতে হবে। ইয়ানচি বলে, ওয়াংজুন কে সে জানে না, কিন্তু তুমি তো জানো। তুমি কি চাও জুন তাকে মেরে ফেলুক? ইয়ানজি বলে, আমি তো তাকে আসতে বাধ্য করিনি। ইয়ানজি আর কিছু না বলে জয়ুর হাত ধরে টেনে এনে বলে, সে বললো আর তুমি চলে এলে? এত বাধ্য কবে হলে? আমাকে তো অন্তত জিজ্ঞেস করতে পারতে। জয়ু বলে, আমাকে সত্যি করে বলো আসলে কি হয়েছে? তুমি কি তোমার জীবন শান্তিতে কাটাতে পারো না? ইয়ানচি বলে, তুমি তোমার কাজ করো, এসব জানার প্রয়োজন নেই। এই বলে ইয়ানচি চলে যায়। এদিকে তো জুইয়ের প্রতি ইয়ানচির এত কেয়ারিং দেখে ইয়ানচি তো হিংসায় জ্বলে যাচ্ছে। পরের দিন চ্যাংজুন আর ঝুইউকে একসাথে ক্লাসে আসতে দেখে ইয়ানচির খুব রাগ হয়, তাই সে রাগ করে পা বাড়িয়ে দেয় আর ঝুইউ পড়ে যেতে ধরে। এটা দেখে চ্যাংজুন রেগে যায়, বলে, তুমি কি দেখতে পাও না? ইয়ানচি বলে, হ্যাঁ দেখেছি, আর ইচ্ছে করে করেছি। কি করবে? চ্যাংজুন বলে, শালীনভাবে বইগুলো ওকে তুলে দাও। ইয়ানচি বলে, দিব না। চ্যাংজুন এবার রেগে গিয়ে চেয়ারে লাথি মারে। এটা দেখে ইয়ানচিও আরো রেগে যায়। ক্লাসের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। দুজনেই লড়াইয়ের মুডে চলে এসেছে। জুইউ তাদের থামানোর চেষ্টা করে কিন্তু পারে না। ভাগ্য ভালো যে জিয়াং স্যার সঠিক সময়ে এসে পড়েন, না হলে দুজনেই হয়তো আজ হাসপাতালে চলে যেত। ক্লাসের পরিবেশ কিছুক্ষণ পর শান্ত হয়ে যায়, কিন্তু তাদের শত্রুতা কখনোই শেষ হবে না। জিয়াং স্যার তাদের কাছে এসে বলে, তোমরা দুজন ব্ল্যাকবোর্ডে গিয়ে ওই প্রশ্নটার সমাধান করো। চ্যাংজুন আর ইয়ানচি দুজনেই খুব মেধাবী ছাত্র, তাই সাধারণ কোনো প্রশ্ন তাদের জন্য কঠিন নয়। তাই দুজনেই খ্যাটাখ্যাট প্রশ্নটির সমাধান করে ফেলে। জিয়াং স্যার বলে, খুব ভালো, বাট এই শাস্তিটা তো হলো না। তাই এবার দুজনকে স্কুল পরিষ্কার করতে লাগিয়ে দেয়। আর লুইয়াং এটার মজা নিয়ে ভিডিও করতে থাকে। এরপর লুইয়াং বলে, তোমরা দুজন প্রথমবারের মতো স্কুল বাস্কেটবল ম্যাচে অংশ নিচ্ছ, কিছু বলো। চ্যাংজুন বলে, আমি হব বেস্ট প্লেয়ার। এখানে আমরা আরো জানতে পারি যে চ্যাংজুন বাস্কেটবল গেম শুধু জুইউ এর MP3 প্লেয়ার জেতার জন্য খেলছে। মনে আছে তো, সে জুইউ এর প্লেয়ারটা ভেঙে দিয়েছিল। ইয়ানচিও এটা বুঝতে পারে, তাই এখন ইয়ানচিও খেলতে প্রস্তুত। এখন প্রশ্ন হলো, কে হবে বেস্ট প্লেয়ার এবং কে জুইউকে MP3 প্লেয়ার উপহার দেবে? ধৈর্য ধরুন, খুব শীঘ্রই জানতে পারবেন। তো বাস্কেটবল ম্যাচ শুরু হয়ে যায়। দুটো দল মাঠে উপস্থিত হয়েছে। চ্যাংজুন ইতিমধ্যেই তার দলের সাথে মাঠে নেমে পড়েছে, কিন্তু ইয়ানচি এখনো উপস্থিত নেই। দেখা যাক আজ চ্যাংজুন একা কি করে। চ্যাংমিয়ং তার ভাইয়ের উপর মানে চ্যাংজুনের উপর পুরোপুরি বিশ্বাস আছে যে সে জিতবে, আর জুইও তাদের ম্যাচ দেখতে এসেছে। টাকলা মাস্টার যখন ছিটি বাজাতে যাচ্ছিলেন তখনই কারো আওয়াজ আসে, থামো। আরে বাহ, এটাই তো মজার ব্যাপার। ইয়ানচিও মাঠে প্রবেশ করতেছে, খেলা তো আরো জমে যাবে। আর ইয়ানচি আজকে এসেছে শুধুমাত্র জুইউ এর জন্য, আর দীর্ঘ 1 বছরের বিরতির পর। চ্যাংজুন উত্তেজিত, কারণ দুজন একই দলে। তবে বেস্ট প্লেয়ারের পুরস্কার তো একজনেরই হবে। দেখি কে জেতে সেই MP3 প্লেয়ার। ম্যাচ শুরু হয়ে গেছে, সবার টান টান উত্তেজনা। আমি আর বকবক না করি, আপনারা বরং অরিজিনালটা দেখেই মজা নেন, কেমন? তো শেষ পর্যন্ত ইয়ানচির দলে জিতে এবং তারা ফাইনালে চলে যায়। চ্যাংমিয়ং, জুইউ, জিয়াং স্যার সবাই তো সেই খুশি। বিপক্ষ দলের মানে হেরে যাওয়া দলের সেই কাশিন ইয়ানচির পথ আটকিয়ে বলে, ফাইনালে আসার সাহস করো না, এবার জিততে পারবে না। আগেরবার মনে হয় যথেষ্ট শাস্তি পাওনি, তাই না? সাহস থাকলে আমাকে হারিয়ে দেখাও। এই বলে ইয়ানচি একটা ধাক্কা মেরেই যায়। স্কুল শেষ হওয়ার পর যখন জুইউ বাড়ি ফিরে যাচ্ছিল তখন চ্যাংজুন তাকে অনুসরণ করতে থাকে। চ্যাংজুন জুইউকে থামাই তো ঠিকই, বাট সে যে জন্য জুইউকে থামালো সেটা আর সে বলতে পারে না।
তাই তাদের এই সাক্ষাৎ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। রাত হয়ে গেছে, জুইউ তার হোমওয়ার্ক করতে ব্যস্ত আর সাথে গানও শুনতেছে। ও এটা কি, তার MP3 প্লেয়ার ঠিক মতো কাজ করছে না, প্লেয়ার বন্ধ হয়ে গেল। জুইউ সেটি পাশে রেখে তার কাজ চালিয়ে যেতে থাকে। আজ রাতে চাইনিজ লন্ঠন উৎসবও রয়েছে। বাইরের দৃশ্য অত্যন্ত সুন্দর, আকাশ আলোয় ঝলমল করছে। জুইউ ভাবে তাকে পরীক্ষার জন্য প্রার্থনা করা উচিত। সে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। চ্যাংজুনও কাছাকাছি কোথাও ছিল, তাই দুজনেই একে অপরকে দেখতে পায়। এখন দেখা করা তো বাধ্যতামূলক। জুইউ আগে প্রার্থনা করেছে, এবার তো চ্যাংজুনের পালা, তাই সেও প্রার্থনা সেরে নেয়। জুইউ চ্যাংজুনকে জিজ্ঞাসা করে, তুমি কি প্রার্থনা করলে? চ্যাংজুন মিনমিন করে বলে, আমার সব ইচ্ছাই তো তোমাকে ঘিরে। জুইউ শুনতে না পেলে আবার জিজ্ঞেস করে, কি যেন বললে? চ্যাংজুন এবার বলে, আমি আশা করি আমাদের পরীক্ষাগুলো ভালো হবে। দুঃখের বিষয়, চ্যাংজুন এবারও তার মনের কথা বলতে পারলো না, সুযোগ হারিয়ে ফেললো। আজ বাস্কেটবল ম্যাচের ফাইনাল, ম্যাচ শুরু হয়েছে, কিন্তু ইয়ানচি কিছুই করতে পারছে না। এটা দেখে চ্যাংজুন বলে, যদি ঠিক মতো খেলতে না পারো তবে বসে থাকো। এই কথা শুনে ইয়ানচি আরো উত্তেজিত হয়ে ওঠে এবং বলটা সোজা বাস্কেটে ফেলে দেয়। তারপর সে চ্যাংজুনকে বলে, তুমি বসে থাকো। ম্যাচ তো উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে, পয়েন্টগুলো প্রায় সমান। বলটা ইয়ানচির হাতে। ও নো, তার শরীর মনে হয় ঠিক নেই, তার মনে হয় মাথা ব্যথা করতেছে। ইয়ানচির তো বিশ্রামের প্রয়োজন, কিন্তু সে মাঠ ছাড়তে রাজি নয়। সে তার সর্বোচ্চ দিয়ে খেলতেছে। ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে ইয়ানচি বলটি বাস্কেটে ফেলে তার দলকে ফাইনাল জিতিয়ে দেয়। জুইউ অত্যন্ত খুশি, সঙ্গে ক্লাসমেটরাও। ইয়ানচির দল বাস্কেটবল টুর্নামেন্ট জিতে নিয়েছে। কিন্তু হঠাৎ করে ইয়ানচি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। জুইউ সঙ্গে সঙ্গে ইয়ানচির কাছে আসে ও অস্থির হয়ে জিজ্ঞেস করে, ইয়ানচি তুমি ঠিক আছো? কিন্তু ইয়ানচির কোনো সাড়া নেই। লুইয়াং একা একা বলে, এই দুইজনের সম্পর্ক সত্যিই অনেক জটিল। চ্যাংজুন শুনে বলে, কিভাবে, আমাকে বলো তো। লুইয়াং তখন চ্যাংজুনকে বলতে শুরু করে আর গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন আমরা জানতে পারি যে জুইউ এর বাবা 3 বছর আগে মারা গিয়েছিলেন। তার মা এটা কিছুতেই মেনে নিতে পারেননি এবং এই কারণেই তার মায়ের মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তিনি প্রতিদিন তার স্বামীর পোস্টার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। একদিন যখন জুইউ এর মা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, তখন তাকে বাঁচানোর চেষ্টায় একটি ভয়ানক গাড়ি দুর্ঘটনা ঘটে। আর সেই গাড়ির ভিতরে ছিল ইয়ানচির পরিবার, মানে ইয়ানচির বাবা মা। এই দুর্ঘটনায় তারা দুজনেই মারা যায়। ইয়ানচি সেখানে উপস্থিত ছিল এবং জুইউ এর জন্য আইসক্রিম কিনছিল। তারা দুজনেই এই দুর্ঘটনাটি নিজের চোখে দেখেছিল। এই দুর্ঘটনার কারণে ইয়ানচি প্যানিক অ্যাটাক অনুভব করে। যখনই সে ব্রেকের আওয়াজ শুনে সে আতঙ্কিত হয়ে পড়ে। আর সেই দিন থেকে ইয়ানচি জুইউ এর মাকে তার বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী করে। তাহলে এবার আমরা আসল কারণ জানতে পারলাম যে ইয়ানচি জুইউ এর মাকে এত ঘৃণা করে কেন। সিন ইয়ানচির বাড়িতে আসলে দেখি ইয়ানচির এখন জ্ঞান ফিরতেছে। জুইও এখনো তার পাশেই বসে আছে। ইয়ানচি উঠে বসতে ধরলে জুইও বলে, তোমাকে কিছু খেতে দেই? ইয়ানচি বলে, খিদে নেই। জুইও বলে, কিছু না খেলে ওষুধ খেতে পারবে না। ইয়ানচি বলে, খাবো না, আর আমার তোমার সাহায্যের দরকার নেই, তুমি ফিরে যাও। জুইও গভীর শ্বাস নিয়ে বলে, আমারও কাউকে সাহায্য করার ইচ্ছে নেই, কারণ আমার নিজের জীবনই এলোমেলো। আর এই অবস্থায় অন্যের যত্ন নেওয়ার সময় ও মানসিকতা আমার নেই, কিন্তু তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ। তাই ইয়ানচি জুইয়ের কথা শুনে চুপ হয়ে যায় এবং ওষুধটাও চুপচাপ খেয়ে নেয়। এখানে স্পষ্ট যে ইয়ানচি জুইউকে মন থেকে চায়, কিন্তু সমস্যা হলো তাদের মাঝে অতীতের একটা দেয়াল দাঁড়িয়ে আছে। তো আজ জুইউ সারাদিন ইয়ানচির সঙ্গে থাকে এবং তাদের মধ্যে একটি আবেগপূর্ণ আলাপ হয়। হঠাৎ ইয়ানচি আধা ঘুমের মধ্যে বলে ওঠে, কেন এটা তোমার মায়ের সঙ্গে ঘটলো? আমি তাকে ক্ষমা করতে পারছি না, আমি এখন কি করব? জুইউ এটি শুনে বিভ্রান্ত হয়ে যায়। দুজনেই এমন এক পরিস্থিতিতে পড়েছে যার কোনো সমাধান নেই। যদি সেই দুর্ঘটনা না ঘটতো তাহলে হয়তো আজকের গল্প অন্যরকম হতো। অন্যদিকে দেখি চ্যাংজুনের মন অস্থির হয়ে আছে। সে জুইউকে মিস করছে, তাই সে তাকে একটা সারপ্রাইজ গিফট দেওয়ার পরিকল্পনা করে। চ্যাংজুন বাড়ি থেকে বেরিয়ে সোজা জুইউর বাড়িতে পৌঁছে যায়। যখন জুইউ দরজা খোলে, চ্যাংজুন বলে, আমি তোমার MP3 প্লেয়ার ভেঙে ফেলেছিলাম, এটা তার ক্ষতিপূরণ। না বলো না, এটা নিয়ে নাও। জুইউ একটু অবাক হয়ে বলে, এটা তো অনেক বেশি দামি, আমি এটা নিতে পারবো না। চ্যাংজুন জোর করে বলে, তোমাকে এটা নিতে হবে, আমি এটা গেমে জিতেছি, আর এটা আমার কোনো কাজে লাগবে না, তুমি এটা রেখে দাও। জুইউ শেষ পর্যন্ত সেটা নিয়ে নেয় এবং চ্যাংজুনকে ধন্যবাদ জানায়। চ্যাংজুন তখন অনেক সাহস জুগিয়ে আমতা নামতা স্বরে জিজ্ঞেস করে, তুমি কি কাউকে পছন্দ করো? কিন্তু এটার উত্তরে জুইউ কিছুই বলে না, কারণ সে নিজের মনের জটিলতায় জড়িয়ে আছে। তো পরের দিন জয়ের আনন্দে জিয়াং স্যার কয়েকজন ছাত্রকে একটি পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। চ্যাংজুন, জুইউ, ইয়ানচি এবং চ্যাংমিয়ং পার্টিতে আসে। জিয়াং স্যার হট অ্যান্ড স্পাইসি উইংস অর্ডার করেন। যেহেতু চ্যাংজুন আর ইয়ানচির চিরশত্রু, সবসময় তাদের মধ্যে ঝগড়া ও প্রতিযোগিতা লেগেই থাকে, তাই আজকেও তারা একে অপরকে চ্যালেঞ্জ জানায়। তারা চিকেন উইংস এর সাথে অনেকগুলো মরিচ যুক্ত করে খাবে। ব্যাস, প্রতিযোগিতা শুরু হয়। ওয়েটার চিকেন উইংস নিয়ে আসে এবং তারা দুজনেই এতে অতিরিক্ত মরিচ যোগ করে। ইয়ানচি জুইউকে বলে, তুমি আমার জন্য সোডা নিয়ে আসো।
তুমি তো জানো আমার প্রিয় ফ্লেভার কি। চ্যাংজুনও বলে তুমি আমার জন্য একটি ফ্লেভার নিয়ে এসো যেটা তুমি আগের বার আমাকে দিয়েছিলে। মানে এখানে খাওয়ার প্রতিযোগিতার সাথে প্রেমের প্রতিযোগিতাও চলতেছে। তো যাই হোক, এখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুজনেই হার না মেনে মরিচযুক্ত উইংস খেতে থাকে। ঝুইউ এতে বিরক্ত হয়ে থামাইও বলে তোমরা দুজনেই বাচ্চাদের মতো কেন ঝগড়া করছো। ঝুইউ এর কথা শুনে দুজনেই থেমে যায়। মরিচের কারণে তাদের দুজনেরই অবস্থা খারাপ হয়ে যায়। দুজনের পেটে তো আগুন জ্বলতেছে, তাদের গলা থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। তো পার্টি শেষে সেখান থেকে ফেরার সময় ইয়ানচি ঝুইউকে বলে শহরের ছেলে ভরসার যোগ্য নয়। মানে ইয়ানচি চ্যাংজুনের কথা বলতেছে। ইয়ানচি বলে তাই তুমি ওর থেকে দূরে থেকো। ঝুইউ বলে যা বলতে চাচ্ছ সোজাভাবে বলো, অন্যকে জড়িও না। ইয়ানচি বলে বাহ, তাকে নিয়ে একটু বলতেই তোমার গায়ে লাগলো। ঝুইউ বলে ইয়ানচি তুমি আর কতদিনই এমন তিক্ত কথা বলবে, কেন তুমি আগের মতো হতে পারো না। এরপর ঝুইউ একটু ক্ষিপ্ত হয়ে বলে হ্যাঁ, আমার পুরো পরিবার তোমার সাথে অন্যায় করেছে, তার জন্য আমি এবং আমার পরিবার তোমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছি। তুমি কেন সেই পুরনো ঘটনা ভুলতে পারো না? ওটাকে জাস্ট একটা দুর্ঘটনাই মনে করো। যদি তুমি এভাবেই থাকো তবে আমি আর তোমার কোনো পরোয়া করব না। এসব বলে ঝুইউ চলে যেতে ধরলেই ইয়ানচি তাকে থামিয়ে বলে ঝুইউ যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি এখানে একা কি করব। শৈশবের বন্ধুর এমন আবেগপূর্ণ কথা শুনে ঝুইউ তাকে জড়িয়ে ধরে। শৈশবের বন্ধুত্ব কখন যে প্রেমে পরিণত হবে সেটা এখন দেখা বাকি। ঝুইউ ইমোশনাল হয়ে বলে আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না, সারা জীবন আমি তোমার পাশে থাকবো। তুমি আগামীকাল আমার বাড়িতে আসবে, আমরা আবার আগের মতো একসঙ্গে ডিনার করব, ঠিক আছে? সিন কাট হয়ে চলে আসে পরের দিন রাতে। 24 ঘন্টা পেরিয়ে গেছে। আমরা দেখি ঝুইউ এবং ঝুইউ এর মা ডিনার প্রস্তুত করে নিয়ে ইয়ানচির অপেক্ষায় বসে আছে। এভাবেই 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, কিন্তু ইয়ানচি আসে না। ঝুইউ এবার আশা করেছিল যে ইয়ানচি আসবে, বাট শেষমেশ ইয়ানচি আসে না। ঝুইউ এর এবার খুব মন খারাপ লাগে, তাই সে রাতেই ইয়ানচির সঙ্গে দেখা করার জন্য বের হয়। বাট পথের মাঝে তার ইয়ানজির সঙ্গে দেখা হয়। ইয়ানজি রেগে মেগে বলে তোমার সাহস কি করে হয় তার পরিবারকে ধ্বংস করার পরও তার কাছে ভালো সাজার নাটক করার? কেন তুমি সবসময় তার আশেপাশে থাকছো? ঝুইউ বলে আমি তো শুধু। ইয়ানজি বলে আর একটা কথাও বলবে না। তুমি কি ভেবে বসে আছো? ইয়ানচির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তুমি, ভুল ভাবছো। শোনো, বিনা পয়সায় তোমাকে একটা পরামর্শ দেই, ভালো থাকতে চাইলে ইয়ানচির থেকে দূরে থাকবে, বুঝেছো তুমি? সিন একটু পর আসলে দেখি ইয়ানজির কথাগুলোতে জুইয়ের মন ভেঙে গেছে, সে শুধু অঝরে কাঁদতেছে। ঠিক তখন একটা ছেলে, সম্ভবত চ্যাংজুন, তার কাছে আসে এবং ঝুইউকে ছাতা এগিয়ে ধরে। জুইয়ের দুঃখে সে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। দৃশ্য এখানেই শেষ হয়। তো কলেজ প্রবাসিকা পরীক্ষার মাত্র 5 দিন বাকি আছে। ছাত্রছাত্রীরা জোর কদমে পড়াশোনা করছে, সবাই ক্লাসে উপস্থিত, কিন্তু ইয়ানচিকে কোথাও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে সে প্রবাসিকা পরীক্ষা দিবে না। দেখতে দেখতে 5 দিনও কেটে যায়। কালকের দিনটি ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজ তাদের স্কুলের শেষ দিন। জুইও যখন বাড়ি ফিরে যাচ্ছিল ঠিক তখনই চ্যাংজুন তাকে জোর করে তার সঙ্গে নিয়ে যায়। এরপর তারা দৌড়ে অনেকটা নিরিবিলি একটা জায়গায় আসে। জুইও জিজ্ঞাসা করে তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? চ্যাংজুন বলে আমরা অনেক মজা করব তাই, এখন আমি যা করবো তুমিও তাই করো। এরপর চ্যাংজুন তার ব্যাগ খুলতে দেখি ওকে, চ্যাংজুনের ব্যাগ তো পেপসি কোলার বোতলে ভরা। সে পুরো প্রস্তুতি নিয়ে এসেছে। চ্যাংজুন এবার একের পর এক বোতলগুলো দেয়ালে ছুঁড়ে ফেলতে শুরু করে। আসলে কাজ ভাঙার একটা আলাদা মজা আছে। চ্যাংজুন জুইউকে বলে নাও এবার তুমিও করো, অনেক মজা পাবে। জুইউ বলে এটা ঠিক হচ্ছে তো, কেউ দেখে ফেললে? চ্যাংজুন বলে সমস্যা নেই, এই জায়গাটা পরিত্যক্ত, কেউ এখানে আসে না, আমি খেয়াল করে দেখেছি। ব্যাস এবার জুইও ভয়ে ভয়ে একটা ছুঁড়ে মারে, বাট সফল হয় না। চ্যাংজুন বলে আরে জোরে মারো, এই বলে আরো একটা বোতল দিয়ে বলে নাও জোরছে। ব্যাস এবার জয়ও সফল হয়ে আনন্দ পায়। চ্যাংজুন বলে মজা পেলে না? জয়ও বলে চ্যাংজুন বলে নাও তাহলে নাও, আমার ব্যাগে আরো আছে। এই বলে চ্যাংজুন একটা বোতল ভাঙে আর বলে আমি আমার জীবনের সব শখ পূরণ করতে চাই। এটা শুনে জয়ও শুরু করে দেয়। সেও মারতে থাকে আর তার শখগুলো বলতে থাকে যে আমি মুক্তি চাই, এই শহরের বাইরে গিয়ে পুরো পৃথিবী ঘুরে দেখতে চাই। তখন হঠাৎ একজন লোক বলে ওঠে এই কে ওখানে, কে বোতল ছুঁড়ে মারলো? এই গেল। ভয়ে তাড়াহুড়ো করে দুজন পালাতে শুরু করে আর তারা সফলও হয়। সকাল হয়ে যায়। ছাত্রছাত্রীরা প্রবাসীকে পরীক্ষা দিতে আসছে। ভেতরে ঢোকার আগে চ্যাংজুন ঝুইউকে তার ব্রেসলেট দেখায়। মজার ব্যাপার হলো ঝুইউ ঠিক একই রকমের ব্রেসলেট পরেছে। এর মানে তো এই যে তারা দুজন ছোটবেলা থেকেই একে অপরকে চেনে। অবশেষে তারা দুজনেই বুঝতে পারে যে তারা আসলে শৈশবের বন্ধু। তখনই গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায় সেই রাতের কথা, যখন চ্যাংজুন কাঁদছিল এবং খুবই দুঃখে ছিল। তখন ঝুইউ তার কাছে এসেছিল এবং সে তাকে এই লাকি ব্রেসলেটটি দিয়েছিল, যেটা চ্যাংজুন আজ পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছে। সিন বর্তমানে আসলে আমরা দেখি চ্যাংজুন পরীক্ষা দিয়েছে এবং তার বাবা তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে, মানে চ্যাংজুন যেখানে ছিল সেখানেই ফিরে যাচ্ছে। জানা যায় তার বাবা তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা করেছে, বাট চ্যাংজুন হুচুয়ানে ভর্তি হতে চাচ্ছে। শুধু তাই নয়, তার বাবা তার বিয়ের জন্য একটা মেয়ে ঠিক করেছে। এইটা কোনো কথা?
চ্যাংজুনের বাবা তো চ্যাংজুনের কোনো কথাই শুনছে না। চ্যাংজুন বড় বিপদে পড়ে যায়, কারণ সে তো ঝুইউকে খুব ভালোবাসে। এখন তাকে ছেড়ে কিভাবে বিদেশে চলে যাবে। গল্পটা ইন্টারেস্টিং হয়ে উঠেছে। তো চ্যাংদুন তার বাড়িতে ফিরে এসেছে, বাট এখানে এসে সে আনন্দিত নয়, বারবার তার ঝুইউর কথাই মনে পড়তেছে। সিন ঝুইউর কাছে আসলে দেখি তারও সেম অবস্থা। চ্যাংদুনের সাথে কাটানো মুহূর্তগুলোই শুধু তার বারবার মনে হচ্ছে। এদিকে চ্যাংদুন আর থাকতে না পেরে পরের দিন রাতেই ঝুইউর বাড়িতে আসে। আবার তার উদ্দেশ্য আরেকটা আছে, সে চাচ্ছে ঝুইউকে রাজি করিয়ে দুজন দুজনে একই কলেজে ভর্তি 你 হতে। 怎么来 সিন 了？ একটু পর আসলে দেখি দুজনে একসঙ্গে বসে আছে। চ্যাংদুন বলে, তুমি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছ? ঝুইউ বলে, এখনো ভাবিনি। চ্যাংদুন বলে, আমার সঙ্গে তুমি হচুয়ানেই ভর্তি হও, এটা কাছেই, তোমার জন্য মা এবং দাদির সঙ্গে দেখা করাও সহজ হবে। কিন্তু ঝুইও কোনো সিদ্ধান্তে আসতে পারছে না, কারণ তার মা ও দাদিকে আগে রাজি করাতে হবে। তো তারা এইসব আলাপ করছিল, তখন হঠাৎ চ্যাংদুনের কাজিন চ্যাংমিউংয়ের ফোন আসে। ব্যাপারটা গুরুতর বলে মনে হচ্ছে। চ্যাংদুন ঝুইউকে বিদায় বলে তাড়াতাড়ি চ্যাংমিউংয়ের কাছে চলে যায়। চ্যাংদুন এসে দেখে চ্যাংমিউং কান্না করতেছে। এখানে আমরা জানতে পারি যে চ্যাংমিউং নাকি ভয়ঙ্কর একটা রোগে আক্রান্ত হয়েছে। সে আবেগপ্রবণ হয়ে চ্যাংদুনকে বলতেছে, তুমি এই কথা কাউকে বলবে না, আর হাসপাতালে ভর্তি হওয়ার আগে আমি শেষবারের মতো আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে চাই। চ্যাংদুন তাকে সান্ত্বনা দেয় ও বলে, ঠিক আছে। পরের রাতেই চ্যাংদুন চ্যাংমিউং এর কথা মতো একটা পার্টির আয়োজন করে। সবাই আসে, বাট ইয়ানচি এখনো আসেনি। লুইয়াং বলে, চ্যাংমিউং তুমি হঠাৎ করে বাড়ি বদলানোর সিদ্ধান্ত নিলে কেন? ঝুইও বলে, হ্যাঁ আগে তো শুনিনি যে তুমি বাড়ি বদলাবে। চ্যাংমিউং তো সত্যটা বলবে না, তাই কি বলবে ভাবতে ভাবতে বলে, আসলে আমার বাবার ট্রান্সফার হয়েছে তাই। এই বলেই বলে, নো আজ কোনো দুঃখের কথা নয়, আজ আমি অনেক আনন্দ করতে চাই। চ্যাংমিউং ঝুইউকে জিজ্ঞাসা করে, তুমি কোন বিভাগে ভর্তি হতে চাও? ঝুইউ জবাব দেয়, আমার ব্রডকাস্টার হওয়ার শখ আছে। তাই তার আগেই চ্যাংদুন বলে ওঠে, আমি মনে করি হচুয়ান কলেজই তোমার জন্য সেরা হবে, তুমি সেখানেই ভর্তি হইও। ঝুইউ মাথা নাড়াই। তখনই আবার ইয়ানচিও আসে ও ঝুইউয়ের এই কথা শুনে তার ভীষণ রাগ হয়, কারণ ঝুইউ হচুয়ানে ভর্তি হওয়া মানে ইয়ানচিকে ছেড়ে চলে যাওয়া। কিন্তু ঝুইউ তো ইয়ানচিকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তাকে ছেড়ে কোথাও যাবে না, তাই ইয়ানচি রেগে মেগে আসে। ঝুইউ বলে, তোমার কি হয়েছে? ইয়ানচি জল টলমল চোখে বলে, তোমার কি হয়েছে? তুমি কি আমার পরোয়া করো? তুমি হচুয়ানে যাচ্ছ, আমি মরে গেলেও তোমার কোনো যায় আসে না, যেমন আমার বাবা মা মারা গেল আর এটা তোমার মায়ের কোনো ব্যাপার নয়। এটা শুনে ঝুইউ বলে, ইয়ানচি প্লিজ, তুমি কবে এই ব্যাপারটা মেনে নিবে? ইয়ানচি আরো রেগে মেগে চিল্লিয়ে বলে, যখন সে মারা যাবে। এই বলে ইয়ানচি চলে যায়, আর এই কথাতে ঝুইউ মনে ভীষণ আঘাত পায়। সত্যি ইয়ানচির এই কথা বলা উচিত হয়নি। মনে হচ্ছে ভবিষ্যতে তাকে এটা নিয়ে অনেক অনুশোচনা করতে হবে। সিন চলে আসে ঝুইউয়ের মায়ের কাছে। পাড়ার কয়েকটা মহিলার মুখে কি যেন শুনে ঝুইউয়ের মা অস্থির হয়ে যায় ও ঝুইউয়ের ঘরে ঢুকে কি যেন খুঁজতে থাকে। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে সে ঝুইউয়ের কলেজ ভর্তি আবেদন ফর্মটি পেতেই সেটা থেকে হাউমাউ করে কাঁদতে শুরু করে। এরপর সে আবার ওই পাগলের মতো আচরণ করতে থাকে। আসলে ঝুইউয়ের মা চায় না যে ঝুইউ তাকে ছেড়ে এই শহরের বাহিরে যাক। তো দিন শেষে রাতে ঝুইউ বাড়ি ফিরছিল, তখন এক মেয়ে ঝুইউকে বলে, তুমি কোথায় ছিলে? তোমার মা আজ পাগলের মতো আচরণ করছে, জানি না কি হয়েছে, রাস্তায় বারবার দৌড়াচ্ছিল, মানুষকে মারছে, গালিগালাজ করছে, তাড়াতাড়ি বাসায় যাও। ঝুইউ আর দেরি না করে তখনই দৌড়ে বাড়িতে আসে। এখনো তার মা শান্ত হয়নি। ঝুইউ বলে, মা আমি তো কোথাও যাইনি, তুমি এমন করছো কেন? এটা বলতেই তার মা ঠাস করে একটা থাপ্পড় মারে। ঝুইউ এখনো বুঝতে পারেনি যে তার মা আসলে তার ভর্তি ফর্ম পেয়েছে। ঝুইউয়ের মা কাঁদতে কাঁদতে বলে, তুমি এত দূরের কলেজে কেন ভর্তি হয়েছ? তুমি কি আমাদের ছেড়ে চলে যেতে চাও? আমাদের কি তোমার বোঝা মনে হয়? তোমরা সবাই চলে যাও, আমি মরে যাওয়াই ভালো। ঝুইউ কাঁদতে কাঁদতে বলে, মা তুমি আমাকে ভুল ভাবছো। কিন্তু তার মা কিছুই বুঝতে চায় না। ঝুইউ এবার রাগ করে বলে, মা তুমি আর কত মানুষকে আঘাত করতে চাও? ইয়ানচির বাবা মা কি যথেষ্ট ছিল না? তুমি সব সময় আমাকে তোমার কাছে রাখো, আমাকে কোথাও যেতে দাও না। তুমি কি আমার ভবিষ্যতের কথা ভেবেছো? আমারও তো একটা জীবন আছে। এই বলে ঝুইউ কাঁদতে কাঁদতে দৌড়ে বাহিরে যায়। বাহিরে এসে ঝুইউ হাউমাউ করে শুধু কেঁদে যায়, আর ছোটবেলার কিছু মুহূর্ত তার মনে হয়, যেখানে দেখা যায় ঝুইউয়ের বাবা এবং মা দুজনেই ঝুইউকে খুব ভালোবাসতো। ঝুইউ একটু কাঁদলে তারা দুজনেই তখন অস্থির হয়ে পড়ে ও ঝুইউয়ের মন ভালো করার চেষ্টা করে। এসব মনে করে ঝুইউ তখনই আবার বাড়ি ফিরে আসে। প্রথমে দাদির রুমে গিয়ে দেখে দাদি ঘুমিয়ে পড়েছে। এরপর তার মায়ের রুমের দরজায় দাঁড়িয়ে বলে, মা আই এম সরি, আমার উচিত হয়নি তোমার সাথে ওভাবে কথা বলা। আসলে মা তোমাদের দেখাশোনা করতে না পারলে আমিও খুব কষ্ট পাবো, আর তাই আমি হচুয়ানে ভর্তি হইনি, আমি তোমাদের সঙ্গেই থাকবো। ঝুইউ এসব বলে যাচ্ছে, বাট তার মা কেন জানি কোনো কথা বলে না। ঝুইউ এবার দরজা খুলে তার মাকে দেখে অবাক হয়। এরপর কাছে এসে ভালো করে দেখতেই ঝুইউ মা বলে জোরে চিৎকার করে ওঠে, কারণ তার মা মারা গেছে। কি একটা অবস্থা, এখন ঝুইউয়ের কি হবে?
সিন কাট হয়ে কয়েক ঘন্টা পর আসলে দেখে জুইউ তার মায়ের লিখে যাওয়া একটা চিঠি পড়ে অধরে কাঁদতেছে। সিন তখন সেই সময়টাতে নিয়ে গিয়ে দেখানো হয় তার মা লিখতেছে, জয়ু, তোমার মা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই পরের জন্ম যদি হয় তাহলে আমার মেয়ে হইও না, তখন নিজের ইচ্ছে মতো জীবনযাপন করো। এরপর শেষবারের মতো তার মা তার দাদিকে দেখে গিয়ে আত্মহত্যা করে। সিন বর্তমানে আসতে দেখি চিঠিটা পড়ে জুইয়ের কান্না যেন থামছেই না। সে কাঁদতেছে আর বলতেছে, সব আমার জন্য হয়েছে, সব দোষ আমার, আমি তার সাথে এমন করে কথা কেন বললাম, এখন আর আমার মা নেই। সকালবেলা ফাংশু দৌড়ে এসে ইয়াঞ্চির দরজায় নক করতে থাকে। ইয়াঞ্চি দরজা খুললে ফাংশু জুইয়ের মা মারা যাওয়ার খবরটা ইয়াঞ্চিকে দিতেই ইয়াঞ্চির জন্য হুঁশ উড়ে যায়। ফাংশু বলে, ইয়াঞ্চি তুমি ঠিক আছো? ইয়াঞ্চি কোনো কথা বলতে পারে না, সে একদম হতবাক হয়ে যায় এবং দ্রুত জুইয়ের বাড়িতে পৌঁছায়। মনে আছে তো, জুইও একদিন ইয়াঞ্চিকে বলেছিল তুমি কবে আমার মাকে ক্ষমা করবে। ইয়াঞ্চি তখন রাগ করে বলেছিল সে মারা গেলে, কিন্তু এটা তখন রাগ করে মুখে বললেও সে কিন্তু এটা চায়নি। বাট এখন তো জুইয়ের মা সত্যি সত্যিই মারা গেল, এখন ইয়াঞ্চির কি হবে? এবার জুইও কি তাকে ক্ষমা করতে পারবে? কাহিনী এবার অন্য মোড় নিল। ইয়াঞ্চিও এটা বুঝতে পারে যে এখন জুইও তাকে আর কখনো ক্ষমা করবে না। অন্যদিকে চ্যাংমিয়ং হাসপাতালে ভর্তি এবং চ্যাংজুন তার দেখাশোনা করছে। তারা এখনো জানে না যে জুইয়ের মা মারা গেছে। চ্যাংমিয়ং বলে, ভাই তুমি সারা রাত জেগেছিলে, এবার একটু ঘুমাও, আর মা রাতে আসবে, তুমি বাড়ি যাও, জুইউকে দেখে আসো, আমি নিশ্চিত যে জুইউ তোমাকে খুব মিস করতেছে। এটা শুনে চ্যাংজুন চুপ হয়ে যায়। তো ইতিমধ্যে যখন জুইউ কবরস্থান থেকে ফিরছিল তখন তার ইয়াঞ্চির সঙ্গে দেখা হয়। ইয়াঞ্চিকে দেখে জুইউকে সেখানে রেখে সবাই চলে যায়। সবাই চলে গেলে জুইউ বলে, তুমি এখানে কেন এসেছো? ইয়াঞ্চি কোনো জবাব দিতে পারে না। জুইউ বলে, দেখো আমার মা মারা গেছে, তুমি খুশি তো না? ইয়াঞ্চি ইমোশনাল হয়ে বলে, জুইউ আমি আসলে ওই কথাটা। জুইউ থেমে দিয়ে বলে, না, তুমি এটাই চেয়েছিলে যে আমার মা বেঁচে না থাক। ঠিক আছে, মরার পর সে এখন তোমার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবে, তারা নিশ্চয়ই ক্ষমা করবে। আর তোমার যদি মনে হয় আমার মায়ের একটি জীবন যথেষ্ট নয়, তাহলে আমার জীবনও তোমাকে দিতে পারি। ইয়াঞ্চি বলার আর কোনো ভাষা না পেয়ে বারবার শুধু জুইয়ের কাছে সরি বলতে থাকে। কিন্তু জুইও ইয়াঞ্চির আরো কাছে এসে বলে, আমি তোমার মুখ আর কখনো দেখতে চাই না। এই বলে জুইও সেখান থেকে চলে গেলে ইয়াঞ্চির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আর এই সিনটাই কিন্তু আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। তো ইয়াঞ্চির এখন তীব্র অনুশোচনা হচ্ছে, সে তার শৈশবের বন্ধুকে হারিয়ে ফেললো। যদি সে জুইয়ের মাকে ক্ষমা করে দিত তাহলে হয়তো আজকের গল্পটা অন্যরকম হতো। সিনে একদিন পর আসে। জুইয়ের দাদি বলে, বেটা তোমার মা আফেন কই? আমি তৃষ্ণার্থ, তবুও সে আমাকে পানি দিয়ে যাচ্ছে না কেন? এটা শুনে জুইও কাঁদো কাঁদো হয়ে দাদির কাছে এসে বলে, দাদি মা আমাদের ভুলে গেছে, সে এখনো অনেক দূরে চলে গেছে। দাদি বলে, কিন্তু আমাকে নিয়ে যায়নি কেন? জুইও বলে, তাহলে যে আমি একা হয়ে যাব। কি একটা অবস্থা। তো গল্প এগিয়ে চলে। চ্যাংজুনকে নিয়ে চ্যাংজুনের বাবা হবু ছেলের বউয়ের বাড়িতে ডিনার করতে যাচ্ছেন। বাবা চ্যাংজুনকে বলে, মেয়েটি অনেক ভালো, তাকে তোর পছন্দ হবে। ঠিক তখনই চ্যাংজুনের ফোনে তার এক বন্ধুর কল আসে, আর বন্ধুটি চ্যাংজুনকে জুইয়ের মা মারা যাওয়ার খবরটা জানায়। এই কথা শোনা মাত্রই চ্যাংজুন গাড়ি থেকে নেমে পড়ে। সে বাবার কোনো কথা শোনে না এবং সেখান থেকে সোজা সে জুইয়ের কাছে পৌঁছে যায়। চ্যাংজুন প্রথমেই জুইউকে দুঃখের সাথে বলে, সরি, এই সময়টাতে আমি তোমার পাশে থাকতে পারিনি। জুইউ বলে, সমস্যা নেই, আমি বুঝতে পারছি, সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু টেনশন করো না, কিছুই হবে না। চ্যাংজুন জুইয়ের কাছে এসে বলে, এমন করে বলো না, আমার খুব খারাপ লাগতেছে। জুইও বলে, চলো অন্য কোথাও যাই। এরপর হাঁটতে হাঁটতে চ্যাংজুন জিজ্ঞেস করে, তোমার কি ভর্তি চিঠি পেয়েছো? জুইও হাত মোচড়াতে মোচড়াতে ঘুরে বলে, চ্যাংজুন। চ্যাংজুন বলে, হ্যাঁ। জুইও বলে, আমি হোচুয়ানে আবেদন করিনি, আমি সেখানে যাচ্ছি না, আর আমার পছন্দের তালিকায়ও হোচুয়ানের কোনো বিশ্ববিদ্যালয় নেই। এই কথা শুনে চ্যাংজুন শক খেয়ে যায় ও বলে, তাহলে তুমি কোথায় আবেদন করেছো? চ্যাংজুন আবার বলে, ওকে সমস্যা নেই, দূরে থাকলেও আমি তোমাকে নিয়মিত দেখতে আসবো, যখনই সময় পাবো চলে আসবো, আমার কোনো সমস্যা হবে না। তার প্রতি চ্যাংজুনের ভালোবাসা দেখে জুইও মায়াবী নজরে চেয়ে থাকে। কিন্তু সে সেসব সাইডে রেখে চ্যাংজুনকে আবার বলে, তুমি কি বুঝতে পারতেছো আমি কি বলতে চাইছি? আমাদের সম্পর্ক এখানেই শেষ। চ্যাংজুন শখ খেয়ে কাঁপা কাঁপা গলায় বলে, গত কয়েকদিন আমি তোমার সাথে যোগাযোগ করিনি, এই জন্য রাগ করে এসব বলতেছো? জয়ও, এটা তেমন কিছু নয়, আমি চেষ্টা করেছি, কিন্তু সত্যিই সমস্যা ছিল, তাই আসতে পারিনি। আমি তোমাকে এখন সব বলতে পারছি না, কিন্তু কথা দিচ্ছি একদিন তোমাকে সব বলবো। জয়ু বলে, এসবের জন্য নয়। চ্যাংজুন বলে, তাহলে কি কারণে? জয়ু, তুমি কি আমাকে বিশ্বাস করো না? জয়ু চুপ থাকে। তখন ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় চ্যাংজুন এখানে আসার আগে চ্যাংজুনের বাবা জয়ুকে ফোন করেছিল এবং তার ছেলেকে ভুলে যেতে বলেছিল, আর এই জন্যই জয়ু এসব বলতেছে এবং অস্পষ্টভাবে চ্যাংজুনের সাথে ব্রেকআপ করতে চাচ্ছে। বর্তমানে জয়ু চ্যাংজুনকে বলে, আমাদের জীবন আলাদা, ভালো হবে যদি আমরা এখনই আলাদা হয়ে যাই। এই কথা বলে জয়ু তার ব্রেসলেট খুলে চ্যাংজুনের হাতে দিয়ে বলে, আমরা আজকের পর আর দেখা করতে পারবো না, গুড বাই।
মানে জুইউ সত্যি সত্যিই চ্যাংজুনের সাথে ব্রেকআপ করলো। 不，周瑜。愿你下起。 তো এরপর 6 বছর পেরিয়ে গেছে, এখন 2017 সাল। জুইউ তার কাজে ব্যস্ত, সে ব্রডকাস্টার হয়ে উঠেছে। আর আপনাদের বলে রাখি, জুইউ এর মা মারা যাওয়ার পর থেকেই ইয়ানচির সঙ্গে জুইউ এর আর কখনো দেখা হয়নি। তো ইয়ানচির পরিস্থিতি খুব একটা ভালো নয়। ব্যাড বয় ওয়াংজুন ইয়ানচির পিছে লেগেছে, সে তার ক্ষতি করতে চায়, কিন্তু ইয়ানচি আগের মতোই আছে, সে কাউকে ভয় পায় না। লেমন বয় মানে ইয়ানচির বেস্ট ফ্রেন্ড ফাংশু ইয়ানচির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একসময় সে ইয়ানচির বন্ধু ছিল, কিন্তু এখন সে ব্যাড বয় ওয়াংজুনের দলে যোগ দিয়েছে। আর ওয়াংজুন তো চ্যাংজুনের থেকেও প্রতিশোধ নিতে চায়। মানে এই 6 বছরে ওয়াংজুনের সঙ্গে ইয়ানচি ও চ্যাংজুনের শত্রুতা আরো বেড়েছে। আর একটা গুড নিউজ, এই 6 বছরে ইয়ানচি আর চ্যাংজুন এরা দুজনে বন্ধু হয়েছে। এরা এখন একে অপরকে রক্ষা করে, যেমনটা আজকে করতেছে। তো ইয়ানচি ওয়াংজুনকে বলে জুইয়ের উপরে নজর রেখো, ওয়াংজুন তার যেন ক্ষতি করতে না পারে। মানে চ্যাংজুনের সাথে ইয়ানচিও এখনো গোপনে জুইউকে রক্ষা করে আসতেছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি চ্যাংজুন ঝুইউকে দেখতে এসেছে। চ্যাংজুন আহত, সে চাচ্ছে যে আজ রাতটা ঝুইউর সঙ্গে কাটাক, যাতে ব্যাড বয় ওয়াংজুন ঝুইউর কোনো ক্ষতি করতে না পারে। তো চ্যাংজুন ঝুইউর বাড়িতে থাকতে চাচ্ছে, এটাতে ঝুইউ একটু লজ্জা পাচ্ছে, আবার তারও মনে এটাই চাইতেছে। তাই ঝুইউ লজ্জা সাইডে রেখে রাজি হয়। চ্যাংজুন তো সেই খুশি হয়ে যায়। এরপর যখন দুজনে ভিতরে প্রবেশ করে, তারা দেখে পুরো বাড়িটা তছনছ হয়ে গেছে। নিঃসন্দেহে এটা ব্যাড বয় জুনির কাজ। ঝুইউ এটা দেখে টেনশনে পড়ে যায়। সকাল হলে দেখি ইয়ানচি ঝুইয়ের বাড়িতে এসেছে, আর ঝুইউ এখন বাইরে গেছে। তো ওয়াংজুন এসব খুলে বললে ইয়ানচি বলে, তার মানে সে এখন ঝুইয়ের উপরও আক্রমণ করার চেষ্টা করছে, তোমরা আরো সাবধানে থেকো, আর আমিও গোপনে নজর রাখবো। তখনই ঝুইউ বাহির থেকে এসে পড়ে। ইয়ানচি তাড়াহুড়ো করে দরজার পিছনে গিয়ে লুকায়। ঝুইউ ভিতরে আসলে 6 বছর পর ঝুইউকে দেখে ইয়ানচির আবেগ শুরু হয়, কিন্তু ইয়ানচি নিজেকে সামলে নিয়ে লুকিয়ে বের হয়ে যায়। ইয়ানচির এখন লক্ষ্য ব্যাড বয় ওয়াংজুনকে থামানো, কারণ সে এখন ঝুইয়ের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। সিন চলে আসে ইয়ানজির কাছে। এর কথা মনে আছে? ইয়ানজির সঙ্গে থাকতো, সে এখন ভালো হয়ে গেছে এবং একটা পার্লার খুলেছে। এত বছর পরও তুমি একই আছো। জুইও হাসি দেয়। ইয়ানজি বলে, ওয়াংজুন জেল থেকে বেরিয়ে তোমাদেরকে খুঁজছে, সে তোমাদের সহজে ছেড়ে দিবে না মনে হচ্ছে। জুইও ভয় না পেয়ে বরং বলে, একটা ব্যাপার জানার জন্য আমি তার সাথে দেখা করতে চাই। ইয়ানজি বলে, ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, বাট এটা কি আমি ইয়ানজিকে জানাবো? জুইও বলে, না। ইয়ানজি একটা নিঃশ্বাস নিয়ে বলে, কখনো মনে হয় তোমরা দুজন অনেকটা একই রকম। ইয়ানজির মুখে এমন কথা শুনে জুইও খুশি হয়ে ধন্যবাদ দেয়। তো একটু পর দেখি ইয়ানজি ওয়াংকে ফোন করে এখানে ডাকতেছে। সঙ্গে সঙ্গে ওয়াংজুন সেখানে চলে আসলে ইয়ানজি বলে, সে ভিতরে অচেতন আছে, তার সঙ্গে কি করতে চাও যাও করো। ওয়াংজুন খুশি হয়ে ভিতরে গিয়ে দেখে, হ্যাঁ, ঝুইউ সেখানে অচেতন আছে। ওয়াংজুন এবার ঝুইউকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতেই পিছন থেকে ইয়ানজি জুনের মাথায় ধ্যান করে একটা আঘাত করে। ইয়ানজি মনে মনে বলে, এটা কি হলো? একটু পর দেখি ইয়ানজি আর ঝুইউ ওয়াংজুনকে চেয়ারে বেঁধে অত্যাচার শুরু করে দিয়েছে। জুইউ এবার ওয়াংজুনের থেকে 6 বছর আগের একটা ঘটনার ব্যাপারে জানতে চাইও বলে, আর সেদিন ইয়ানচি কেন কলেজের প্রবেশিকা পরীক্ষা দেয়নি। ওয়াংজুন বলতে চায় না, বাট এক ডোজ দিলে বলতে শুরু করে। আর সিন ফ্ল্যাশব্যাক করে দেখানো হয় 6 বছর আগে ব্যাড বয় ওয়াংজুন এবং তার ভাই মিলে পরিকল্পনা করছিল যে তারা ঝুইউকে পরীক্ষা দিতে দিবে না। ইয়ানচি তখন এই পরিকল্পনার কথা জেনে যায় এবং তাকে যে কোনো উপায়ে তাদের দুজনকে থামাতে হয়েছিল। এতে ইয়ানচিও আক্রান্ত হয়েছে। তখনই সেখানে পুলিশ আসে আর 3 জনকেই পুলিশ স্টেশনে নিয়ে যায়। এই খবরটা শুনে ইয়ানচিকে রক্ষা করতে এসেছিল, কিন্তু ইয়ানচির ভয় ছিল যে যদি দুজন ভাই কারাগার থেকে বেরিয়ে আসে তাহলে ঝুইউ পরীক্ষা দিতে পারবে না। তাই ইয়ানচি ঝুইউর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এদের সঙ্গেই থাকার জন্য নিজের ঘাড়েও দোষ নেয়। তখন পুলিশ ইয়ানচিকেও তাদের সঙ্গে 15 দিন কারাগারে রাখে। মানে ইয়ানচি ঝুইউয়ের ভবিষ্যৎ রক্ষা করতে নিজের ভবিষ্যৎ বলিদান দিয়েছিল, আর এসব ইয়ানচি ঝুইউকে বলতে নিষেধ করেছিল। সিন বর্তমানে আসে। ওয়াংজুন এবার ঝুইউয়ের অফিস তছনছ করেছে। চ্যাংজুন ইয়ানচিকে সেখানে ডেকে এনে দেখাচ্ছে। এমন সময় সেখানে ঝুইউ আসে ও সবাই মুখোমুখি হয়ে যায়। এত বছর পর সামনাসামনি দেখা হয়ে দুজনেরই তাদের পুরনো স্মৃতিগুলো মনে হয়। 想你的，明天到我家里吃饭吧，燕子。你这样做真的值得吗？别告诉周瑜。你根本不配见他，有多远滚多远。 তো এরপর দেখি তারা 3 জন একটা জায়গায় বসে আছে ও তাদের মধ্যে সকল ভুল বোঝাবুঝিও মিটমাট হয়েছে। যাক, খুব ভালো কথা। জয়ও তাদের বলে, এখন থেকে তোমরা দুজন আর কোনো কিছুই আমার থেকে লুকাবে না। এরপর ইয়ানচিকে বলে, তুমি কি কারণে পরীক্ষাটা দাওনি আমি সেটা জানতে পেরেছি। ইয়ানচি বলে, এসব অতীত, তাই ভুলে যাওয়াই ভালো। জয়ও বুঝতে পারে ইয়ানচি কি বলতে চাচ্ছে, তাই সে বলে, সরি ইয়ানচি, সেদিন। ইয়ানচি বলে, তখন আমরা অনেক ছোট ছিলাম। জয়ও খুশি হয়েও বলে, আমি যদি চ্যাংমিয়ং হতাম।
চ্যাংমিয়ং হলে নিশ্চয়ই সে এই ব্যাপারটা খুব সুন্দর করে সামলাতো। ও হ্যাঁ, একটা কথা বলে রাখি, এরা এখনো জানে না যে চ্যাংমিয়ং মারাত্মক একটা রোগে আক্রান্ত হয়েছে এবং সে হাসপাতালে ভর্তি আছে। তো ঝুইউর কথায় চ্যাংজুন বলে, তুমিও অনেক ভালো করেই সামলিয়েছ। একটু পর ঝুইউ আক্ষেপ করে বলে, আমি ইদানিং খুব একরোখা হয়ে গেছি, সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছি, তোমাদের সঙ্গে, চ্যাংমিয়ং এর সঙ্গে। ইয়ানচি চ্যাংজুনকে বলে, চ্যাংমিয়ং কেমন আছে? চ্যাংজুন তখন চ্যাংমিয়ংকে ফোন করে এবং ফোন লাউড স্পিকারে দিয়ে এত বছর পর সবাই একসাথে কথা বলতে থাকে। কিন্তু চ্যাংমিয়ং এর ওখানে হঠাৎ একটা নার্স এসে বলে, আপনি চ্যাংমিয়ং তাই না? আপনার কেমোথেরাপি বিকাল 3টায় দেওয়া হবে। এটা শুনতেই তো সবাই শক। চ্যাংমিয়ং আর কথা না বলে একটা বাহানা দিয়ে কল কেটে দেয়। কিন্তু এদের আর বুঝতে বাকি থাকে না যে চ্যাংমিয়ং এর কি হয়েছে। তাই পরের দিনে ঝুইউ ও ইয়ানচি হাসপাতালে চ্যাংমিয়ং এর সঙ্গে দেখা করতে যায়। দুজন সেরা বন্ধু অনেক বছর পরে একে অপরের সঙ্গে দেখা করছে। চ্যাংমিয়ং এর অবস্থা খুব একটা ভালো নয়, অসুস্থতার কারণে তার সব চুলও পড়ে গেছে। যদি তার ভাগ্য ভালো থাকে তবে সে বেঁচে থাকবে। সেই দিনেই চ্যাংমিয়ং এর শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। ডাক্তাররা তার সার্জারি করে, সবকিছু ঠিকঠাক থাকে এবং চ্যাংমিয়ং এর অবস্থা এখন বিপদমুক্ত। কিছুদিনের মধ্যেই সে সেরে উঠবে। এই কথা শুনে সব বন্ধুরা আনন্দিত হয়। যখন তারা তিনজন ফিরে আসছিল ঠিক তখনই ঝুইউ এর ফোনে কেউ একজন ফোন করে বলে, তোমার দাদি হারিয়ে গেছে। ইয়ানচির কাছে তখনই ব্যাড বয় ওয়াংজুনের কল আসে। সে বলে, ঝুইউ এর দাদি এখন আমার কাছে, যদি তাকে জীবিত দেখতে চাও তাহলে তোমরা তিনজন আমার দেওয়া ঠিকানায় তাড়াতাড়ি চলে আসো, আর যদি পুলিশকে জানাও তো দাদিকে মৃত পাবে। এটা শুনে ঝুইউ আতঙ্কিত হয়ে পড়ে। তাদের দ্রুত সেখানে পৌঁছাতে হবে। কিছুক্ষণ পর তিনজনই ব্যাড বয়ের গোপন আস্তানায় পৌঁছে যায়। ঝুইউ জিজ্ঞেস করে, আমার দাদি কোথায়? ব্যাড বয় কৌশলী, সে দাদিকে অন্য কোথাও রেখেছে। আমরা দেখি তাকে লেমন বয়ের হেফাজতে রাখা হয়েছে। চ্যাংজুন এবং ইয়ানচি তার ফাঁদে বেহাল ভাবে পড়ে গেছে। ঝুইউ ব্যাড বয়কে জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাও? আমি কি চাই? এই দুইজন আমার জীবন নষ্ট করেছে, আজ আমি তাদের দ্বিগুণ কষ্ট অনুভব করাবো, তুমি শুধু দেখে যাও। চ্যাংজুন চিৎকার করে বলে, তোমার লড়াই আমাদের সঙ্গে, তাহলে ঝুইউকে কেন এতে টানছো? সাহস থাকলে সামনে এসো। এই কথা শুনে ব্যাড বয় তার লোকদেরকে আদেশ দেয়, ওদের মারো, যতক্ষণ না ওরা দুজন অজ্ঞান হয়ে যায়। দুজন ছেলেই মার খাচ্ছে, তাদের প্রচন্ড ভাবে পেটানো হচ্ছে। ব্যাড বয় ঝুইউকে বলে, তোমার সৌন্দর্যই এদের ধ্বংসের আসল কারণ। এরপর সে বলে, এবারে এদের সঙ্গে কিছু মজার কাজ করি। ব্যাড বয়ের মেজাজ খুব খারাপ, মনে হচ্ছে আজ সে এদের ছাড়বে না। এরপর সে ঝুইউকে বলে, এক সময় আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু এখন তোমাকে কষ্ট দিয়ে মজা পাচ্ছি। এরপর ব্যাড বয় তার সমস্ত রাগ চ্যাংজুনের উপর প্রকাশ করতে শুরু করে। সে বলতে থাকে, আরে আমি তো তোমাকে ভুলেই গিয়েছিলাম, এবার তোমাকেও মজা দেখাই। ঝুইউ অসহায়ভাবে কাঁদছে আর দুজন ছেলেই মার খাচ্ছে। গল্পটি এখন বেশ করুণ হয়ে গেছে। ব্যাড বয় আবার লাঠি নিয়ে দুজনকেই নির্মমভাবে মারতে ধরতেই সেখানে লেমন বয় আসেও এদের রক্ষা করে। মানে সে তার ভুল বুঝতে পেরেছে, ও ভালো হয়ে গেছে। কিন্তু এবার আরো ভয়ানক লড়াই শুরু হয়। চ্যাংজুন ব্যাড বয়কে আঘাত করে মাটিতে ফেলে দেয় আর এই সুযোগে চ্যাংজুন ঝুইউকে মুক্ত করে। ইয়ানচি অজ্ঞান হয়ে পড়ে যায়। ঝুইউ তার জন্য চিন্তিত। ও নো, ব্যাড বয় আবার উঠে দাঁড়ায়, তার হাতে একটা ছুরি, সে ঝুইউকে মারতে চায়। ঠিক তখনই চ্যাংজুন তার সামনে এসে দাঁড়ায় আর ব্যাড বয় তার বুকের মধ্যে ছুরি ঢুকে দেয়। লেমন বয় তাকে ধরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চ্যাংজুনের এই অবস্থা দেখে ঝুইউ অঝরে কেঁদে যাচ্ছে। ঝুইয়ের জীবন বাঁচিয়ে দিয়ে এখন চ্যাংজুনের জীবন বিপদের মুখে। সে বলতে শুরু করলো, যদি আমি মরে না যাই তাহলে কথা দাও তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। ঝুইউ কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পরের দৃশ্যে আমরা ওদের হাসপাতালে দেখতে পাই চ্যাংজুনের অপারেশন সফল হয়েছে, সে আর বিপদে নেই। পরের দৃশ্যে দেখি চ্যাংজুন ইয়ানচিকে জিজ্ঞেস করতেছে, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইয়ানচি বলে, ভালো হয় যদি তুমি নিজের যত্ন নাও। তো তখনই সেখানে ঝুইউ আসতেই ইয়ানচি সেখান থেকে চলে যায়, মানে সে ওদের মাঝে আসতে চায় না। এরপর চ্যাংজুন ঝুইউকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? মেয়েটা হাসছে, দেখে মনে হচ্ছে সে চ্যাংজুনকে বেছে নিয়েছে। সিন কয়েকদিন পর আসে। চ্যাংজুন এখন সুস্থ হয়ে গেছে, সে এখন ঝুইউ এর সাথে। তার হাতে একটা বক্স দেখে মনে হচ্ছে সে আজ বিশেষ কিছু করতে যাচ্ছে। মানে সে একটু পর ঝুইউ এর হাতে আংটি পরে এবং জিজ্ঞেস করে, তোমার এটা ভালো লাগলো? ঝুইউ হেসে উত্তর দেয়, হ্যাঁ। দৃশ্যটা একটু রোমান্টিক হয়ে যায়। তারপর আর কি, যা হওয়ার তাই। শেষে ওরা দুজনে একত্র হয়ে যায়। 3 মাস পর ঝুইউর দাদি মারা যায়। সে দুঃখী। ইয়ানচি তার পাশে আছে। ঝুইউ বলে, ইয়ানচি আগের ঘটনাগুলোর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এটা শুনে ইয়ানচি বলে, ঝুইউ আমাদের মধ্যে কেউ কারোর প্রতি অন্যায় করেনি। সে সময় আমরা ছোট ছিলাম, কিন্তু এখন আমরা বড় হয়েছি, তাই অতীত অতীতেই থাক। ইয়ানচির এমন কথা শুনে ঝুইউ অনেক খুশি হয়। ঝুইউ বলে, আমি তো চলে যাচ্ছি, তুমি এখন আমার কাছে কি চাও বলো? ইয়ানচি দুম করে বলে, একটা বন্ধুর আলিঙ্গন চাই। ঝুইউ খুশি হয় এবং দুজন শৈশবের বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে। এদের জুটি অনেক সুন্দর।
যদি ঝুইও ইয়াঞ্চিকে বেছে নিত তো ভালোই হতো। তো এরপর ইয়াঞ্চি মনমরা হয়ে ফিরে যেতে থাকলে আমাদেরকে কিছু সিন দেখানো হয়, যা দেখে আমরা বুঝতে পারি ইয়াঞ্চি সত্যিই ঝুইউকে অনেক ভালোবাসে। তো যাই হোক, এগিয়ে যাই। ঝুইউ তার জিনিসপত্র গোছাচ্ছে। এবার সে হচুয়ানে চ্যাংজুনের সাথে থাকতে যাচ্ছে। রাতে ওরা আবার দেখা করে। চ্যাংজুনের হাতে সেই ব্রেসলেট আছে যা তাকে শৈশবে ঝুইউ দিয়েছিল। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্যেই ড্রামাটি শেষ হয়। কিন্তু এই এন্ডিং এর মজা হলো না, তাই না? কি করতে পারি বলেন, মাঝে মাঝে ডিরেক্টরদের মাথা খারাপ হয়ে যায় আর আমাদের এই ধরনের এন্ডিং দেখতে হয়। তো যাই হোক, এন্ডিং যেমনই হোক, বাট ড্রামাটা আমার ভালো লেগেছে। আর আপনারও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুললেন না। আর হ্যাঁ, সুন্দর একটা কমেন্ট করে যাইন যেন আমার দিলটা খুশ হয়ে যায়। ওকে, এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।